বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আগে শুরুতেই দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে আজকে একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে প্রায় ৩০ মিনিটের মতো সময় আমাদের নষ্ট হয়েছে। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আমার যদি স্ক্রিনটা দেখা যায় তাহলে একটু জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয় আরকি। হ্যাঁ? আচ্ছা। আমরা আজকে অ্যা ফার ক্যালকুলেশনের সম্পর্কে পড়ব। আপনারা অনেকেই অবগত আছেন যে ইমারত নির্মাণ ২০২৫ নতুন যে গেজেট হয়েছে একটা, এটা গেজেট হয়েছে ১৪ই ডিসেম্বর ২০২৫ ২০২৫ তারিখে। হ্যাঁ? তো আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮। হ্যাঁ? এখন কিন্তু ২০২৫ অনুসরণ করে এটা করতে হবে। মানে এরকম বিষয় থাকতে পারে যে ম্যাথমেটিক্যাল অনেক টার্ম আছে, এরকম কিছু না। কিন্তু হচ্ছে কি যে পুরা বিষয়টা আপনার আইডিয়া বা ধারণা থাকলে আপনি কিন্তু খুব সহজেই এটা উত্তর করতে পারবেন। যেকোনো প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন। আপনারা সম্প্রতি যারা রাজুকে পরীক্ষা দিবেন এবং স্থাপত্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। রাজুকের বিগত বছরের প্রশ্নগুলা যদি আপনি দেখেন, আপনি যদি সিভিল অথবা আর্কিটেকচার যে ডিপার্টমেন্টের হোক না কেন, ওরা কিন্তু বেশিরভাগই যে ফার নিয়ে এই ধরনের প্রশ্নগুলা করে থাকে আরকি। এছাড়া ডেপথ যেটা আছে, ডেপথ ডেপথ সম্পর্কে আমরা অবগত আছি, ডিটেইল এরিয়া প্ল্যানিং যেটা। তো এটার যে গেজেট আছে সেটা আমরা ফলো করব। সেই সাথে এই ডেপের একটা সংশোধনী হয়েছিল। এই যে সর্বশেষ গেজেট হয়েছিল ১৪ ডিসেম্বর। এই একই তারিখে আবার সংশোধনী হয়েছে। আপনারা এই বিষয়গুলো আপনারা ওয়েবসাইট থেকেও নামায়ে নিতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা ওই যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলেও পাবেন বা রাজুকের ওয়েবসাইটে গেলেও পাবেন। দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই। ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ এর যে গেজেটটা আছে, আপনারা অবশ্যই আমি বলব যে হার্ড কপি সংগ্রহ করতে, যেহেতু আমরা এই বিষয়ে আছি। একটা হার্ড কপি সংরক্ষ করে রাখবেন আরকি। এটা একটা হার্ড কপি। আমরা যদিও পিডিএফ দিয়ে দিব, এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আমরা গুগল ড্রাইভে। আমরা লিঙ্ক দিয়ে দিব এগুলা। তারপরেও আপনারা হার্ড হার্ড কপি একটা সাথে রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এ বিষয়ে সর্বশেষ এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ২ টা, আরেকটা হচ্ছে ড্যাপের যে ইয়েটা আছে, মেইন যেটা আছে ২০২২ থেকে ২০৩৫। মূলত আমরা ড্যাপ এবং ইমারত নির্মাণ বিধিমালা ফলো করব। তবে এই যে গেজেট হয়েছে ১৪ ডিসেম্বরে, এখানে ড্যাপের উপরে অনেক কিছু কারেকশন আসছে আরকি। যে ড্যাপের কি নিয়ম হবে, অনেকগুলা ধারার উপধারার আছে। যেমন যে আগে প্রণোদনার সিস্টেমটা ছিল, এখন কিন্তু প্রণোদনা পাওয়া যায়। মানে আপনি বিভিন্ন ফ্যাক্টরে প্রণোদনা পাবেন। এই বিষয়গুলো এখন এখানে মানে স্পষ্ট করে বলা আছে। এছাড়াও আপনার ওই যে রাস্তা যদি আপনি সারেন্ডার করেন, সেক্ষেত্রে কি পরিমাণ ছাড় পাবেন সেটাও বলা আছে। এরপর হচ্ছে ব্লক ডেনসিটি, অর্থাৎ কোন এলাকার জন্য আপনি ফার কত পাবেন, তারপর হচ্ছে আপনার ওখানে ইউনিট কতগুলো হবে। আমরা সবগুলো ডিটেইলসে একটু দেখব, অসুবিধা নেই। আর প্রাথমিকভাবে ধারণা দিয়ে রাখছি আপনাদেরকে আরকি। এরপরে ড্যাপের যে বিষয়গুলো আছে, আমরা যদি সূচিপত্রটা দেখি, যে আমাদের তো আসলে সবকিছু লাগবে না এখানে। আমরা এখানে দেখবেন যে আপনার অনেকগুলো অধ্যায় আছে। হয়তোবা আমরা আমাদের এই ম্যাথমেটিক্যাল টার্ম করার জন্য যেগুলো লাগবে আমরা সেগুলাই মানে আমরা এখানে
যেমন হচ্ছে 3.6 যেটা আছে ডেপের এখানে, এটারও কিন্তু কারেকশন আছে, অর্থাৎ এটারও কিন্তু গেজেট আছে, গেজেট করে এখানে কিছু কিছু অনুচ্ছেদ বা কিছু কিছু পরিশিষ্ট বা চার্ট যেগুলো আছে সেগুলো কিন্তু রিপ্লেস করা হয়েছে আর কি। এটা আমাদের লাগবে আর কি। হ্যাঁ, এখান থেকে মূলত আমরা ম্যাক্সিমাম ম্যাথগুলো করব আর কি। আচ্ছা, এরপরে আমরা হয়তোবা বিশেষ ইমারতগুলো একটু দেখব। এরপরে আমরা পরিবহন ব্যবস্থা বা টোড যে আছে সেটা নিয়ে কিছু কাজ করবো আর কি। মূলত এই দুইটা অধ্যায় দেখলে আমরা পরিশিষ্টগুলো অনুযায়ী আমরা আমাদের ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করে ফেলতে পারবো আর কি। এছাড়াও পার্কিং, তারপর হচ্ছে ব্লক ভিত্তিক উন্নয়নের কিছু বিষয় আছে এখানে, সেগুলো আমরা এখান থেকে দেখে নেব আর কি। তো আমরা আমাদের আজকে আসলে আমরা যে ক্লাসটা আসলে সবার জন্য উন্মুক্ত করেছি, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কম্পিটিটিভ এক্সামে কিছু প্রশ্ন আছে, মনে করেন যে আপনার 1 মার্কের প্রশ্ন আছে, 2 মার্কের আসে, এরকম 5 নাম্বারের থাকতে পারে বা 10 নাম্বারেরও থাকতে পারে, এরকম ম্যাথও থাকতে পারে। আমরা প্র্যাকটিক্যাল যখন কাজ করতে যাই তখন তো আমাদেরকে সামগ্রিক বিষয়গুলো চিন্তা করতে হয় যে কত তলা হবে বা কত কি পরিমাণ সুবিধা আমি আমার ক্লায়েন্টকে দিতে পারবো সেটা। আর একটা হচ্ছে যে আপনি বিষয়টা বুঝে সেটাকে আপনি খাতায় ইমপ্লিমেন্ট করতে পারছেন, বা আপনাকে বললো যে ফার কাকে বলে, আপনাকে বললো যে ব্লক ডেনসিটি কাকে বলে, হ্যাঁ, আপনি এটা লিখতে পারতেছেন। মানে দুইটা কিন্তু দুই ক্যাটাগরি। অতএব মানে আপনি সবই জানেন, আপনাকে যদি একটা বাস্তব প্রকল্প দেওয়া হয় তাহলে আপনি হয়তো সেটা ফার ক্যালকুলেশন করে সেটা ডিজাইনও করতে পারবেন, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনাকে লিখতে হবে, সেটা ম্যাথটা সমাধান করতে হবে। আপনাকে বলতে পারে যে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কত হবে, মিনিমাম গ্রাউন্ড কভারেজ কত হবে, হ্যাঁ, কয় তালা হবে, কতগুলো ইউনিট হবে, ক্ষুদ্র ক্ষুদ্র একটা পার্ট হিসেবে আপনার থাকতে পারে। তো আমরা আসলে এই যে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কোথা থেকে আমরা এটা কালেক্ট করব, ডেটাগুলো কোথা থেকে নিব, তাহলে আমরা ফারের সম্পর্কে ধারণা জানবো। ড্যাপ এবং 25-এর যে কারেকশন, যে দুটার মধ্যে যে মিল বা কথা কথা থেকে কোন ডেটাগুলো আমাদের কাজে লাগবে সেগুলা আমরা, যেমন প্লট ফার, এরিয়া ফার, ডেনসিটি ব্লক, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। এছাড়া আমরা দেখব কিছু বাস্তব দেখবো যে আসলে বসুন্ধরা বা পূর্বাচলে এই যদি এরকম প্রকল্প হয় তাহলে সেগুলো আসলে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি এই ডেটাগুলো থেকে। হ্যাঁ, এছাড়াও আমরা যদি দেখতে পারি যে ফ্লোর ডিস্ট্রিবিউশন কয়তলা হবে, হ্যাঁ, গ্রাউন্ড কভারেজ কত থাকবে বা ইউনিট কতগুলো হবে, হ্যাঁ, প্রত্যেকটা ইউনিট কত স্কোয়ার ফিট করে আমরা দিতে পারবো, ডেপে কি বলা আছে, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের মূল ফোকাসটা আছে, সেই জন্য আমরা এই কম্পিটিটিভ এক্সামে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটু প্রথমে, মানে আমরা যে আজকে ক্লাসটা করব, এই ক্লাসটা করার ফলে আমাদের আসলে আমরা কি কি তথ্য পেতে পারি। এর আগে যেমন ফার থেকে ম্যাথ আসতো, ফার কাকে বলে, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন ফার কাকে বলে এটা সম্পর্কে আমরা জানতে পারবো, ফার কিভাবে নির্ণয় করতে হয়, আগে সূত্র ছিল কিরকম, এখন সূত্রটা কিরকম হইলো সেটা আমরা দেখবো। হ্যাঁ, এছাড়াও ফারের এখন প্রকারভেদ হয়ে গেছে। হ্যাঁ, প্লট ফার বলতেছি আমরা, এরিয়া ফার বলতেছি আমরা, আবার বেসিক ফার বলতেছি আমরা, ভিত্তি ফার বলতেছি, আবার মিনিমাম, ম্যাক্সিমাম, হ্যাঁ, আবার ফাইনাল বা অ্যালাওয়েবল ফার বলতেছি, আবার ইনসেন্টিভ ফার বলতেছি। হ্যাঁ, আবার এটার সাথে আবার অ্যালাউন্স, বোনাস যেটা আছে, প্রণোদনা, সেটাও যুক্ত হয়েছে। তো এতগুলা টার্মস আসলে আমরা কিভাবে সেটা আসলে কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগবে সেটা আমরা দেখব। বেজ ফার কাকে বলে বা ম্যাক্সিমাম ফারটা কিভাবে নির্ণয় করা হয়, প্লট ফার কিভাবে নির্ণয় করা হয়, হ্যাঁ, ক্যাটাগরি গুলা কিরকম, হ্যাঁ, অ্যালাওয়েবল ফারটা আমরা কিভাবে নির্ণয় করব, হ্যাঁ, বা আমরা ফ্লোর ক্যালকুলেশন করব সেটা আসলে কয়তলা হবে কিভাবে হিসাব করব। হ্যাঁ, যেমন রাজুকে আসলে এই যে ড্যাপ অনুযায়ী ব্যালকনি বা প্লান্টার বক্সের জন্য আমরা কত পার্সেন্ট আসলে জায়গা পাবো, ইমারত নির্মাণ বিধিমালা এর সম্পর্কে কি বলে, হ্যাঁ, বা আমরা এই ডেনসিটি ব্লকের অধীনে কোনটা আছে কিভাবে বের করব, আর রাজুকের কোনো আসলে এরকম কিছু আছে কিনা যেখান থেকে এই তথ্যগুলো আমরা পেতে পারি, বা ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি ধরনের তথ্য নিব একটা বিল্ডিং ডিজাইন করার ক্ষেত্রে, সেগুলো আসলে আমরা এখানে দেখবো। তো সেম জিনিসগুলো আপনি আবার যদি বড় স্কেলে চিন্তা করেন, বা একটু আমরা যেমন পরীক্ষায় যেরকম টিকা লেখা আসে যে ফার কাকে বলে, হ্যাঁ, আবার বলে সেটব্যাক কাকে বলে, সেটব্যাকের রুলসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইমারত নির্মাণ বিধিমালা 2025 অনুযায়ী সেটা এখন হবে। ডুয়েলিং ইউনিটটা কিভাবে আসলে আমরা চিন্তা করবো, এটা কি আসলে, সেটা প্লট একত্রীকরণের ক্ষেত্রে কি কি বোনাস আমরা পাবো, সে বিষয়গুলো কিন্তু আমাদের ধারণা থাকতে হবে।
এমন হতে পারে যে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম যদি খুব যেগুলা নোন আর কি, হ্যাঁ, যেমন ৫ কাঠা একটা নোন একটা বিষয় পূর্বাচলে। এ ধরনের প্রশ্ন আসলে অনেক সময় ডেটা নাও থাকতে পারে। তবে যদি সিরিয়াসলি ম্যাথমেটিক্যাল কোনো প্রশ্ন এরকম ১০ নাম্বারের বা ১২ নাম্বারের থাকে, আমার যতদূর ধারণা যে এটা একটা ডেটাগুলা দেওয়া থাকবে। কিন্তু ডেটাগুলো তো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কোথা থেকে ডেটাগুলা নিবেন, হ্যাঁ? বোনাসটা কোথা থেকে নিবেন? গ্রাউন্ড কভারেজটা কিভাবে ক্যালকুলেশন করবেন? ডেনসিটি ব্লক এরিয়া ফার কিভাবে বের করবেন? তারপর সেটা আ টড-এর মধ্যে পড়ল কিনা সেটা আপনি কিভাবে বের করবেন? এগুলা আসলে যদি আপনি বের করতে পারেন বা বিষয়টা জানেন তাহলে কিন্তু কথায়ও সেগুলা লিখতে পারবেন আরকি। আবার রচনামূলক প্রশ্ন এখানে আসে যে এই নগর পরিকল্পনা বা ভবন অনুমোদনে ফারটা আসলে কেন গুরুত্বপূর্ণ? ফারটা এই যে ফার এভাবে ক্যালকুলেশন করে হিসাব করে বের করতে হয়, এটা কি উদ্দেশ্য? তো অবশ্যই কিছু আছে। হ্যাঁ? বিল্ডিং এর উচ্চতা নিয়ন্ত্রণ বা জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনঘনত্ব নিয়ন্ত্রণ এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু রচনামূলক প্রশ্ন থাকতে পারে ৮ মার্কের ১০ মার্কের। তখন কিন্তু আপনাকে তখন এই ফারের ভিতরে যে বিষয়গুলো আছে এই বইটা না পড়লে কিন্তু আপনি লিখতে পারবেন না। তারপর হচ্ছে ২০২৫ এবং এই যে ড্যাপের সাথে আসলে কি সম্পর্ক হইলো, হ্যাঁ? এবং ২ টা একসাথে প্রণয়ন করার ফলে কিভাবে এটা কি আসলে মানুষের মানে আমাদের শহরের জন্য ভালো হইলো কিনা সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে একটা প্লট ফার আসলে নির্মাণ আ নির্ণয় করার জন্য বেশ কিছু স্টেপ ফলো করতে হয়। আমরা স্টেপগুলা দেখব। আমরা যদি স্টেপগুলা সম্পর্কে দেখতে পারি তাহলে কিন্তু কথায়ও আমরা সেগুলা লিখতে পারবো। এমনও হতে পারে যে আপনাকে বলতে পারে ফার নির্ণয়ের ধাপগুলো লিখুন। আপনি হয়তোবা পারেন ফার ক্যালকুলেশন করতে, কিন্তু লেখার তো একটা বিষয় আছে। খাতায় আপনাকে অলরেডি সেটা লিখতে হবে প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক তেমনি আরো কিছু, কিছু মিস্টেক আছে আমরা কিছু স্কিপ করতে পারি। কমন মিস্টেক থাকতে পারে আমাদের, সেগুলো সম্পর্কে আমরা একটু দেখবো আরকি। এছাড়াও কিন্তু যেমন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম এর কথা বলছিলাম যে আপনাকে একটা এলাকা দিল, বলল যে এটা শুধুমাত্র ফার ক্যালকুলেশন করো বা এলাওয়েবল ফার বের করো। আমার বলতে পারে যে একটা আপনাকে জায়গা দিছে, বলছে যে এখানে কয়টা ইউনিট হবে সেই ইউনিটের হিসাবটা ক্যালকুলেশন করো। এটাও একটা ম্যাথ থাকতে পারে। আবার বলতে পারে যে ম্যাক্সিমাম ফার নির্ণয় করো, এটাও বলতে পারে। আবার বলতে পারে যে ফাইনাল ফার বলতে পারে। আবার বলতে পারে যে এটা কয় তলা হবে, হ্যাঁ? বা পার ফ্লোরে কত স্কয়ার ফিট আমরা পাবো সেটাও হিসাব আপনাদের কাছে চাইতে পারে আমাদের কাছে। তো আমরা আসলে সেটাই দেখব। তাহলে ফারের সংজ্ঞাটা আপনারা ইমারত নির্মাণ বিধিমালাও পাবেন এই সংজ্ঞাটা। যেটা হচ্ছে যে আমরা আসলে টোটাল যে বিল্ডিং যে এরিয়াল বা যেটা টোটাল ফ্লোর অনুযায়ী যোগ করে যে নির্মাণ করব, সেটার সাথে আমার যে সাইট আছে সেটার যদি আমি ভাগ দেই তাহলে আমরা ফার পেয়ে যাব। এটা আমরা জেনারেল যেটা সবাই জানি আরকি, হ্যাঁ? আ কথায় যদি বলি যে ফ্লোর এরিয়া রেশিও বা মেঝে এলাকা অনুপাত হলো একটি গাণিতিক সূত্র যার মাধ্যমে আপনার জমিতে সর্বোচ্চ কত বর্গ ফুট বিল্ডিং বা ভবন নির্মাণ করা যাবে। মনে করেন যে আমার ১০০ স্কয়ার ফিটের একটা আছে, সাইট আছে, হ্যাঁ? এখন আমি যখন নির্মাণ করতে গেলাম তখন আমি মনে করেন যে ৫০০ স্কয়ার ফিট প্রত্যেকটা ফ্লোর মনে করেন ৪ টা ফ্লোর করছি। টোটাল দেখলাম যোগ করে ৫০০ স্কয়ার ফিট আমি নির্মাণ করলাম। তাহলে দেখেন আমার আগে ছিল ১০০, তাহলে আমি ৫০০ করলাম। তাহলে কত গুণ বেশি করলাম? ৫ গুণ বেশি করলাম না? তাহলে এই ৫ টাই হচ্ছে একটা ফার। এটাকেই বলে রেশিও ফার। আমি আমার যে জমি আছে সেটার কত গুণ ব্যবহার করছি আরকি। সেটাকে ফার বলা হয়। এই ফারের যেমন হচ্ছে কি যে নগর একটা পরিকল্পনা করার জন্য, জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য, হ্যাঁ? আমরা যদি একটা জায়গায় ইচ্ছামতো ফ্লোর নিয়ে নিই বা ইচ্ছামতো হাইট নিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু মানুষ কতগুলা থাকবে ওইটুকু জায়গার মধ্যে এটাও নির্দিষ্ট করা সম্ভব না। এখানে এক্ষেত্রে এমনভাবে এটা ফার নির্ণয় করা হচ্ছে যাতে কোনোভাবে জনসংখ্যা বেড়ে না যায়। একটা বিল্ডিং এর সর্বোচ্চ যতটুকু ধারণ ক্ষমতা সে অনুযায়ী ডিজাইন করলে বুঝা যাবে যে ৫ কাঠা ব্লকে একটা ৫ কাঠা প্লটে সর্বোচ্চ কতগুলা মানুষ থাকতে পারে। তার মানে ওই এলাকায় ভাড়া দিয়েও মানুষ বাড়ানো আর সম্ভব না। তো এগুলা বিষয় এখানে কাজ করে। অবকাঠামো সক্ষমতা আছে। বেশি হাইট হয়ে গেলে এটার মেইনটেন্যান্স বিষয়গুলা, তারপর হচ্ছে আমাদের ডিজাস্টার বিষয়গুলা আছে সেগুলা থেকেও কিন্তু অনেক চ্যালেঞ্জিং বিষয়গুলা চলে আসে। তার মানে এটা নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়তা আছে। এছাড়াও নাগরিক সুবিধার মধ্যে যে আমরা ওপেন স্পেস, তারপর হচ্ছে বিভিন্ন আ প্রাকৃতিক পরিবেশ, তারপর পেডেস্ট্রিয়ান, ফুটপাথ, হ্যাঁ? রোড, এই যে বিষয়গুলার কথা বলি, এগুলার জন্য কিন্তু আমাদের এই যে ফার ক্যালকুলেশন কতগুলা ছাড়তে হবে রাস্তা থেকে, কয় ফিট দূরে আমার বাউন্ডারি ওয়াল করতে হবে। বাউন্ডারি ওয়াল
কতটুকু ছেড়ে আমাকে আমার বিল্ডিংটা বসাইতে হবে সবকিছু কিন্তু এই নগর পরিকল্পনার অন্তর্ভুক্ত, এবং যার মাধ্যমে আমাদের কি ফারের হিসাব বা রুলস রেগুলেশন মেনে আমাদের বিল্ডিং ডিজাইন করতে হয়। এছাড়াও অনুমোদনের ক্ষেত্রে রাজুকের কাছে অনুমোদন নিলে আমাদের এই যে ফারের একটা গুরুত্ব আছে তার অনুসরণ করে ও তাদের নিয়ম নীতি অনুসরণ করে আমাদেরকে আবেদন করতে হয়। তাহলে এই ফারটা আসলে কেন গুরুত্বপূর্ণ, যে আমরা এই এই হিসাবটা যে করি আমরা, এটা তো নিশ্চয়ই কোনো কারণ আছে। যেমন যদি মোটা দাগে আমি বলতে যাই, জনঘনত্ব নিয়ন্ত্রণ। যখন আমি বলে দিচ্ছি যে ৫ কাঠায় একটা প্লটে ২ টা ইউনিটের বেশি করা যাবে না। তার মানে আমি কিন্তু নির্দিষ্ট করে দিলাম। তার মানে আমি নিয়ন্ত্রণ করলাম এটা। হ্যাঁ? তারপর বলে দিচ্ছি যে এখানে সর্বোচ্চ কত স্কয়ার ফিট সে ব্যবহার করতে পারবে। তার মানে হাইটও নিয়ন্ত্রণ করে দিলাম। তার মানে সেখানে মানুষের আসলে কতগুলো মানুষ থাকবে সেটা আসলে ক্যালকুলেটেড। হ্যাঁ? অতিরিক্ত জনসংখ্যা অনেক সময় কিন্তু আ শহরের জন্য ভালো বিষয় না। তাই এটা নিয়ন্ত্রণ করার জন্যই ফার গুরুত্বপূর্ণ। অবকাঠামোর ভারসাম্য, যে আমরা শুধু একটা বিল্ডিং বানাইলাম ৫ কাঠার মধ্যে, কিন্তু ওই বিল্ডিংটাকে সার্ভ করতে গেলে আমার রাস্তা লাগবে, পানি লাগবে, বিদ্যুৎ লাগবে, ড্রেনেজ ব্যবস্থা লাগবে। এই সবকিছু, তো সবকিছুর জন্য তো আমাকে জায়গা রাখতে হবে। হুম? তাই এটা আসলে এই ফারের একটা অন্তর্ভুক্ত বিষয়। এখান থেকে ক্যালকুলেশন করে এটা নির্ধারণ করা হয়। এরপর খোলা স্থান। আমরা আসলে দেখি যে চারপাশে পর্যাপ্ত পরিমাণ লাইটিং, তারপর হচ্ছে যে ফায়ার ফাইটিং এর জন্য যে বিষয়গুলা থাকে, অ্যাম রোডের প্রশস্ততা, হ্যাঁ? আপনি রোডের প্রশস্ততায় কত বড় বিল্ডিং করতে পারবেন সেটাও একটা ফ্যাক্টর। তো এগুলা হচ্ছে মোটা দাগে ফারের গুরুত্ব আরকি। তো আমরা ফারের হিসাবটা আমরা আগে দেখলাম যে কিউমের ফ্লোর এরিয়া ডিভাইডেড ল্যান্ড এরিয়া, হ্যাঁ? এই যেটা আমরা কিছুক্ষণ আগেই আমরা দেখাইলাম আরকি। তো ড্যাপে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ড্যাপে মূলত ৩ ধরনের ফারের কথা বলা আছে। আরো আরো ফার আসবে। এগুলাকেই তখন আমরা করব। যেমন হচ্ছে প্লট ফার। প্লট ফার সাধারণত রাস্তার যে প্রশস্ততা আছে, আমার একটা সাইটের যে আছে, এই সাইটের এই রাস্তাটা কয় ফিট? ২৫ ফিট নাকি ৩০ ফিট? এটার উপরে কিন্তু একটা ফার আমরা পাবো আরকি। এটাকে বলা হচ্ছে প্লট ফার। তাহলে প্লট ফার কি? যে রাস্তার সংযোগকারী যে রাস্তা আছে প্লটের সাথে, সেটার যে প্রশস্ততা আছে সেটার উপর ভিত্তি করে যে ফারটা সাধারণত নির্ণয় করা হবে। এটা চার্টে দেওয়া আছে। জাস্ট আমরা আমাদের খালি দেখে নিতে হবে যে আমাদের রাস্তাটা কত ফিট, সেই অনুযায়ী আমি কত ফার পাইলাম। আর এরিয়া ফার হচ্ছে যে কোন এলাকার মধ্যে, মনে করেন যে এটা পূর্বাচলে কোন ব্লকে আছে সেটার উপর ভিত্তি করে আবার একটা ফার দেওয়া আছে, ড্যাপে দেওয়া আছে। হ্যাঁ, ড্যাপে দেওয়া আছে। প্লট ফারের সাথে ইমারত নির্মাণ বিধিমালাতে পাবো। ইমারত নির্মাণ বিধিমালাও আছে, এটা মানে ড্যাপে যে গেজেট আছে সর্বশেষ সেটাতেও দেওয়া আছে। 25-এও আছে, ওটা ড্যাপেও আছে। কিন্তু এই যে এরিয়া ফার অর্থাৎ যে ব্লক ভিত্তিক যে ডেনসিটি সেটা সাধারণত ড্যাপে দেওয়া আছে। মানে ঢাকা যে এরিয়াটা আছে বা ঢাকার এখানে উম, মূলত এটা ৫৪টা ব্লকে ভাগ করা হয়েছে। আমরা দেখব প্রত্যেকটা ব্লকের জন্য বলা আছে এটা পরিকল্পিত না অপরিকল্পিত না উন্নয়নশীল। তারপর বলা আছে যে ওখানে জনঘনত্ব কত, বলা আছে ওখানে ইউনিট কতগুলা হবে পার কাঠা, হ্যাঁ? আবার ইউনিট সাইজ কত হবে, হ্যাঁ? সবকিছু এই এরিয়া বেসিসে দেওয়া আছে, যে আমরা দেখবো আরকি। এরপর হচ্ছে বোনাস। ড্যাপে কিছু বোনাস দেওয়া আছে কিছু শর্ত পূরণ করলে। যেমন হচ্ছে যে আমার যদি আবাসিক এলাকা হয় বা আমি যদি প্লট একত্রীকরণ করি বা আমার রাস্তা যদি ৩০ ফিটের বেশি হয়, সেক্ষেত্রে আমি একটা বোনাস পাবো এখানে। সেটা আমরা দেখব কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এখন আমরা ২ টা ফার দেখলাম। মানে আমরা মোট ৩ টা দেখলাম। একটা হচ্ছে প্লট ফার, একটা হচ্ছে এরিয়া ফার। ২ টা একই, মানে ফার ২ টাই নাম আলাদা। এখন এখানে দেখেন
বেজ ফার কিভাবে নির্ণয় করা হয়? আমরা যে দুইটা ফার পেলাম, একটা হচ্ছে আমরা দেখলাম যে প্লট ফার বললাম, একটা বললাম যে এরিয়া ফার। হ্যাঁ, এই দুটার মধ্যে যেটা মিনিমাম, যার মান সর্বনিম্ন, সেটাই হচ্ছে বেজ ফার। তার মানে দেখেন খালি নামটা চেঞ্জ হয়ে গেল, বেজ ফার। মানে প্লট ফার এবং এরিয়া ফার এই দুটার মধ্যে একটা একটা মানকে আমরা বলবো বেজ ফার, কোনটা যেটা ভ্যালু হচ্ছে মিনিমাম। তাহলে বেজ ফার হচ্ছে কি মিনিমাম, যেটা কোন দুটার মধ্যে, প্লট ফার এবং এরিয়া ফারের মধ্যে। তার মানে যদি প্রশ্নে আসে যে মিনিমাম বেজ ফার কি, দেখেন তখন আমাদের কিন্তু লিখতে হবে এভাবে যে আমাদের যে প্লট দেওয়া আছে সেটা রাস্তার সংযোগকারী যে রাস্তা আছে সেটার যে প্লট ফার আমরা পাবো বা এলাকা ভিত্তিক পরিমাপের জন্য যে এরিয়া ফার পাবো, এই দুটার মধ্যে যে ভ্যালুটা সর্বনিম্ন হবে সেটাই হবে বেজ ফার। অল টাইম এই বেজ ফারের সাথে খেয়াল রাখবেন, এই বেজ ফারের সাথে বোনাস ফারটা যোগ করতে হবে। বোনাস ফার আমরা কি বললাম যে 9টা বিষয়ের কারণে আপনি বোনাস পাবেন, এটা যোগ করতে হবে বেজ ফারের সাথে, তাহলে আপনি টোটাল ফার পাবেন। এবং এই টোটাল ফারের মধ্যে আবার অ্যালাউয়েবল ফার বা ফাইনাল ফার তখন আপনাকে চিন্তা করে বের করতে হবে, আমরা দেখব। তাহলে ম্যাক্সিমাম এবং বেজ ফার, তার মানে এই টার্মটাও আমাদের লাগবে যে ম্যাক্সিমামটা কি। আমরা আমরা যেটা দেখলাম যে দুইটা, সর্বোচ্চ হলে তো ম্যাক্সিমাম, সর্বনিম্ন হলে মিনিমাম। যেটা মিনিমাম সেটাকে আমরা কি বলতেছি, বেজ ফার। আর যেটা ম্যাক্সিমাম বা বৃহত্তর সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম ফার। হ্যাঁ, তো বলতেছে যে ফাইনাল যে আমাদের ইয়াটা হবে, ফারটা হবে, এই ফারটা কখনো ম্যাক্সিমাম ফারকে অতিক্রম করবে না। তাহলে দেখেন আপনি শুধু দুইটা টার্ম মাথায় রাখেন, একটা যে ম্যাক্সিমাম ফার হচ্ছে যেটা সর্বোচ্চ ফার, আর বেজ ফার হচ্ছে যেটা মিনিমাম ফার। এই দুইটা টার্ম আপনি মনে রাখেন। এই দুটো আমরা কি প্লট ফার এবং এরিয়া ফারের মধ্যে আমরা তুলনা করে বের করলাম। আচ্ছা, এই তাহলে বেজ ফারটা যে নির্ণয় করব সেটা কিন্তু এখানে বলা আছে, যে আমরা বললাম যে আর কি এটা কিন্তু ড্যাপে দেওয়া আছে। দেখেন আপনি ড্যাপের যে গেজেট আছে, এই গেজেটে পাবেন যে 14 ডিসেম্বর এখানে দেওয়া আছে যে সর্বোচ্চ ফার, ম্যাক্সিমাম ফার কাকে বলে, এলাকা ভিত্তিক ফার বা যেটা আমরা প্লট ফার, যেটা এরিয়া ফার বললাম, প্লট ফারের মধ্যে বৃহত্তর ফার এবং ক্ষুদ্রতর ফার হিসেবে বিবেচিত হয়। এই কথাগুলো এখানে বলা আছে, আমরা যেগুলো এখন আলোচনা করলাম আর কি। এখন অ্যালাউয়েবল ফার বা ফাইনাল ফার আমরা তাহলে কোনটা নিব? দেখেন আমরা দুইটা ফার পাইলাম, একটা হচ্ছে প্লট ফার, একটা হচ্ছে এরিয়া ফার। এটার মধ্যে বের করে একটা পাইলাম ম্যাক্সিমাম, একটা পাইলাম মিনিমাম। এই মিনিমামটাকে আমরা আবার বলতেছি কি বেজ ফার। এই বেজ ফারটার সাথে আমরা কি যোগ করতেছি, বোনাসটা যোগ করতেছি, তাই না? বোনাস যোগ করে আমরা দেখতেছি একটা টোটাল ফার পাইলাম। এখন দেখেন তাহলে অনুমোদনযোগ্য ফার, অর্থাৎ আমরা যে টোটালটা পাইলাম, এই টোটালটার যদি এখানকার ম্যাক্সিমামটাকে অতিক্রম না করে, তাহলে এই যে ভ্যালু থাকবে সেটা আমাদের অ্যালাউয়েবল ফার। যদি মনে করেন যে ম্যাক্সিমাম ফার আমাদের 4.1 আসছে, হ্যাঁ, কিন্তু আমরা এই যে টোটাল যোগ করে 4.6 পাইলাম। আবার যদি মনে করেন 4.05 পাইলাম, মনে করেন, দেখেন তাহলে বলতেছি ম্যাক্সিমাম ফার কত, এই যে তারা, আর টোটাল ফার পেলাম 4.5, তাহলে আমাদের এখানে অ্যালাউয়েবল ফার কোনটা হবে, 4.5। এটা ঠিক আছে। আবার যদি দেখি যে 4.6 হয় যোগ করে টোটাল ফারটা আমার, কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম হবে কত, 4.1 আছে, তাহলে অ্যালাউয়েবল ফার কত হবে এখানে, 4.1 হবে। এই জিনিসটা এখানে বলছে যে অ্যালাউয়েবল ফার কি হবে, হয় ম্যাক্সিমাম পারের ছোট হবে, না হয় সমান হবে।
অ্যালোয়েবল ফার কি হবে? ম্যাক্সিমাম ফারের ছোট হবে, না হয় সমান হবে, মানে এটাকে অতিক্রম করবে না আর কি। তাহলে অ্যালোয়েবল ফার কি বা ফাইনাল ফার কিভাবে নির্ধারণ করবেন এই বিষয়টা এখানে আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম আরো অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হবে, যে যারা আমরা নতুন দেখছি বা শুনছি তাদের অথবা একটু ইয়া লাগতে পারে। আচ্ছা, প্লট ফার যদি আমরা নির্ধারণ করি, প্লট ফার কিন্তু দুই ভাবে নির্ধারণ করা যায়। প্লট ফার দুই ভাবে নির্ধারণ করা যায়। একটা হচ্ছে রাস্তার যে প্রশস্ত আছে, দুইটা বিষয় দেখতে হবে আপনাকে। একটা হচ্ছে যে আমার প্লটের পাশে রাস্তার কয় ফিট আছে সেটা, আর একটা হচ্ছে ভবনের ব্যবহার, অকুপেন্সি টাইপ আমরা যে বলি, আবাসিক, হ্যাঁ, এই যে রেসিডেন্সিয়াল কিনা, বাণিজ্যিক কিনা বা শিক্ষা প্রতিষ্ঠান কিনা, এই দুইটা দেখতে হবে। এই দুইটা দেখে আমাদেরকে প্লট ফার নির্ধারণ করতে হবে। ইমারত নির্মাণ বিধিমালা 2025 দেখবেন যে এখানে দেওয়া আছে যে আমরা টাইপ এ বা টাইপ বি, টাইপ সি কি বলতেছি, A1 এ কোনগুলা, A3 কোনগুলা, হ্যাঁ, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট গুলাকে A3 বলতেছি, সাশ্রয়ী আবাসন যেটা আছে A6, লো কোস্ট। এটা আমরা যদি লিস্টটা দেখি এখানে দেখেন, এটা ডেপেও দেওয়া আছে এবং কি যে গেজেট সংশোধনী দেওয়া সেটাতেও দেওয়া আছে, দুটো একই। দেখেন যে এখানে কিন্তু দেওয়া আছে, আমরা যদি দেখি যে এখানে দেখেন A3 অ্যাপার্টমেন্ট বা বাড়িগুলাকে বলতেছে। হ্যাঁ, এছাড়া আপনি আরো দেখবেন যে 2 নাম্বার এলাকা ভিত্তিক আবার এখানে দেওয়া আছে যে কোন এলাকার মধ্যে পড়ছে আরকি, হ্যাঁ, আবাসিকের ক্ষেত্রে। আবার বি আছে, বাণিজ্যিক আছে, স্কুল আছে, হ্যাঁ, স্বাস্থ্যসেবা আছে, সবগুলোর আলাদা, আলাদা ফার আছে। তো প্লট ফার নির্ধারণ করার জন্য ২ টা চার্ট আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে চার্টের ২ টা বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে রোড আমার কতটুকু আছে, এই যে রাস্তা কতটুকু আছে এবং সেটা আসলে কোন টাইপ, হ্যাঁ? ১ নাম্বার আমরা দেখব রোড, ২ নাম্বার হচ্ছে কি টাইপের মধ্যে আছে। সেটা দিয়ে আমাদের হিসাব করে দেখতে হবে যে ফারটা কোনটা আসলে আমাদেরকে নিতে হবে প্লট ফারে। আচ্ছা, এরিয়া ফার এবং ডেনসিটি ব্লক এটা আমরা নিব ডেপ থেকে, পরিশিষ্ট 6 এটা ডেপ থেকে নিব আমরা, হ্যাঁ? ডেপে বলা আছে যে যেমন যদি হয় বসুন্ধরা আবাসিক এলাকা যদি ব্লক 3 তে থাকে তাহলে সেটা কিন্তু দেওয়া আছে, সেটা প্লান্ট এরিয়া প্রতি কাঠায় সর্বোচ্চ 2 টা করে ইউনিট বানানো যাবে, সেটার এরিয়া ফার হচ্ছে 4.1। এটা এরিয়া ফার দেওয়া আছে কিন্তু। এরকম করে উত্তরারও দেওয়া দেওয়া আছে, বারিধারা দেওয়া আছে, পূর্বাচল দেওয়া আছে, মালিবাগ দেওয়া আছে। তো এরকম 54 টা এলাকা আছে, হ্যাঁ, লিস্টেড। যদি আমরা দেখি এরকম যে এটা ডেপের যে গেজেট আছে ফাইনাল সেটা করতে হবে আপনার পরিশিষ্ট 3.6, অর্থাৎ ডেপ যে প্রথম খণ্ড আছে সেটার যে গেজেট আছে, গেজেটে কিছু, কিছু জিনিস পরিবর্তন হয়েছে, খেয়াল রাখবেন। তখন আপনাকে গেজেটটা ফলো করতে হবে। মানে ডেপটা তো পুরাটাই পরিবর্তন হয় নাই। শুধু ফার ক্যালকুলেশন বা কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জায়গায় ওরা এটা গেজেট করে মানে মানগুলো প্রতিস্থাপন করছে আরকি। হুম? তো আমরা যখন ব্লক ভিত্তিক দেখব তখন আমরা খেয়াল রাখবো যে এটা আসলে কোন এলাকার মধ্যে পড়ছে। হুম? তাহলে এটা কি ব্লক 1, ব্লক 2, ব্লক 4 এরকম মোট কয়টা আছে? 54 টা ব্লক আছে। আপনার জমিটা কোথায়, কোন এলাকায় সেটা আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে ব্লক টাইপ, হ্যাঁ? যেটা কি আসলে স্বতঃস্ফূর্ত উন্নয়ন কিনা বা পরিকল্পিত এলাকা কিনা, হ্যাঁ? বা অপরিকল্পিত এলাকা কিনা এগুলা নিয়ে কিন্তু কিছু সুবিধা পাওয়া যাবে। আপনার ওইটাকেও দেখতে হবে আরকি। তারপর ইউনিট এরিয়া দেখবেন এখানে দেওয়া আছে। আপনি প্রতি কাঠায় কয়টা করে ইউনিট করতে পারবেন? যেমন আপনার যদি জিঞ্জিরায় আপনার প্লটটা হয়, হ্যাঁ? আপনি সেখানে প্রতি কাঠায় 2.3 ইউনিট বানাইতে পারবেন। কাঠা প্রতি আরকি। এবং প্রত্যেকটা ইউনিটের সাইজও দেওয়া আছে এখানে দেখেন। 940 স্কয়ার ফিট। এবং এখানে একটা ফার আমরা যেটা বলতেছি সবসময়, এরিয়া ফার। এরিয়া ফারও কিন্তু দেওয়া আছে দেখেন 3.0। এই মানটা কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। এখানে সবগুলা মানই কিন্তু আমাদের লাগবে। দেখেন। তাহলে আমরা যখন এরিয়া ফার বা ডেনসিটি ব্লক চেক করব তখন আমরা এগুলা এখান থেকে কালেক্ট করতে পারবো আরকি।
রাজুক এক্ষেত্রে সুবিধা দিছে একটা, দেখেন যে এই যে তথ্যগুলো আছে ফার কত হবে এগুলা বিষয়ের জন্য, আমরা যদি রাজুকের ওয়েবসাইটে যাই, আচ্ছা যদি আমরা মাস্টার প্ল্যান রাজুক লিখে আমরা সার্চ দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাকে তো শোনা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে জানাবেন। না ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ওই পেজ গুলার নামগুলা আর এই সংখ্যাগুলো একটু বললে ভালো হয় স্যার, ভালো হবে। আমরা আমরা দেখবো নি, ওটা দেখবো নি যেহেতু আছে, আমরা আরো তো তথ্য দেখবো। ওটা ওটা এমন না যে খুব বেশি আছে, মনে করেন চার্ট একটাই আছে, আমরা বলে দিব না ওটা কোথায় কোথায় আছে। হ্যাঁ, পেজ নাম্বারটা বলে দিব না। আচ্ছা এটা লোড হচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা একটা লোড হচ্ছে, এটাই লোড হোক। হ্যাঁ, আমরা যদি এই মাস্টার প্ল্যান ডট রাজুক ডট গভে যাই, তাহলে কিন্তু আমরা যে ঢাকার যে মাস্টার প্ল্যানটা আছে পুরোটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে প্লট আছে সেক্ষেত্রে সরাসরি কিন্তু সেই প্লটের জুম করে গিয়ে দেখবেন যে আমি যদি এই প্লটে দিই একটা, হুম, এই প্লটে যদি আপনি মাউস ক্লিক করেন, সম্ভবত নেটওয়ার্কের কারণে কাজই করছে না, এটা লোড হচ্ছে না ঠিক মতো। আচ্ছা এখানে আমার নেটওয়ার্কের কারণে লোড হচ্ছে না হয়তোবা। হুম, আপনারা আপনাদের যে প্লট আছে বা আরএস দাগ, যে দাগ নাম্বার আছে সেখানে গিয়ে এখানে যদি মাউস পয়েন্টার ক্লিক করেন, আমার এখানে সম্ভবত নেটওয়ার্কের কারণে আসতেছে না। আমরা শেষের দিকে আরেকবার চেষ্টা করব, তাহলে দেখবেন যে এই ডান পাশে একটা পপ আপ আসবে। ওখানে দেখবেন যে পুরো আপনার এটার কোন এলাকার মধ্যে পড়ছে, আপনার এটা ফার কত, আপনার এখানে হচ্ছে বিল্ডিং এর সর্বোচ্চ লিমিট কত দেওয়া আছে, হ্যাঁ, এখানে কতগুলা ইউনিট হবে আপনার, হ্যাঁ, পার কাঠায় কত ইউনিট, সবকিছু ডিটেল এখানেও দেওয়া আছে। হ্যাঁ, আপনি এখান থেকেও ওই ডেটাগুলা কালেক্ট করতে পারবেন আর কি। ডেপে থেকে পাওয়া যায়, ফাইনালি ডেটাগুলা নিয়ে আপনাকে হিসাব করতে হবে আর কি। তো এটা দেখাই দিতে পারলে ভালো হতো যে আমরা কিভাবে এখান থেকে ডেটাগুলা নিব। হ্যাঁ, এর সাথে গুগল ম্যাপ ওভারলেপ করে দেওয়া যায়, গুগল ম্যাপে সরাসরি দেখতে পাবেন যে আপনার আসলে এইখানে কি আছে না আছে। এখানে অথবা আমার নেটের কারণে এখানে খুব একটা আপলোড হচ্ছে না এখন আর কি। যাই হোক আমরা আগাই। এই লিঙ্কটা মনে রাখবেন, আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। আমরা শেষের দিকে দেখব, যদি কাজ করে তাহলে আমরা এটা অথবা আবার দেখাই দেবো আর কি। এই লিঙ্কটা দেওয়া থাকবে, অসুবিধা নেই। আচ্ছা এরপরে দেখেন যে আহ, আমরা একটা দেখলাম যে আমরা কিছু বোনাস পাবো। হ্যাঁ, যেটাকে আমরা ইনসেনটিভ ফার বলতেছি।
এরকম দেখবেন যে যখন আমরা প্লট একত্রীকরণ করব তখন একটা বোনাস পাবো। এই ফার এটা আমার যে বেস ফার থাকবে তার সাথে যুক্ত করতে হবে এগুলো, হ্যাঁ? তারপর হচ্ছে সাপোজ আপনি গ্রিন বিল্ডিং বানাতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এক ধরনের আবার বোনাস পাবেন, হ্যাঁ? আবার আপনার এলাকাটা হচ্ছে টড এলাকার, অর্থাৎ যেখানে মেট্রো রেল, বাস স্টেশন এগুলা বিষয় আছে, তার 200 মিটারের মধ্যে আপনি বিল্ডিং এ বা আপনার প্লটটা, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা বোনাস পাবেন। তো এরকম যে বোনাসগুলা দিবে, এরকম মোট 9 টা ক্ষেত্রে আপনি বোনাস পাবেন, হ্যাঁ? আ সবগুলা আপনি দেখবেন যে হিসাব করতে পারতেছেন, দেখতেছেন যে পাবেন। অনেক সময় দেখবেন যে আপনি আবার মেক্সিমাম ফার কভার হয়ে গেলে আবার ওটা ব্যবহারও করতে পারবেন না। তো এরকম আরকি বিষয়টা আরকি। যেমন আ যদি দেখি যে প্লট একত্রীকরণ বা একক আয়তনের ক্ষেত্রে, যেমন মনে করেন যে আপনার আবাসিক এলাকার যে ইয়াটা আছে সেটা যদি এরকম ৩ থেকে ৬ কাঠার মধ্যে থাকে জমিটা, তাহলে আপনি 0.2 পাবেন। এটা শুধু আপনার জমি আছে, আপনি আবাসিক বিল্ডিং বানাবেন তাতেই কিন্তু আপনি এটা পাবেন। বা ৬ থেকে ১০ কাঠার মধ্যে আপনি কিন্তু 3.5 পাবেন। ১০ থেকে ১৫ কাঠার মধ্যে 0.5 ফার এটা এক্সট্রা পাবেন কিন্তু। আমরা যে প্লট ফার এবং এরিয়া ফার নির্ধারণ করব তার সাথে এটা আমরা যুক্ত করতে পারবো আরকি। ২০ কাঠার উপরে হলে আপনি 0.75 পাবেন। এছাড়া আপনার একটা রাস্তার উপরে আপনি আবার পাবেন। যে রাস্তা আপনার আ ৩০ ফিট এর বেশি যদি হয়, তাহলে প্রতি ১ ফিটের জন্য আপনি 0.2 এটা প্রণোদনা বলে, বোনাস পাবেন আরকি। তারপর হচ্ছে যে সাশ্রয়ী আবাসন, আমরা A3 টাইপ যেটা বলছিলাম আরকি, হ্যাঁ? এটা বলা আছে শর্ত ৫ ইউনিট, ১০ কাঠার বেশি হতে হবে, হ্যাঁ? সেক্ষেত্রে 0.5 ২০ ইউনিট বা ৫% যদি আপনি সংরক্ষণ করি, তাহলে সেক্ষেত্রে 0.75 পাবো। এবার গ্রিন বিল্ডিং যদি আপনি ডিজাইন করেন, আপনি বলেন যে গ্রিন বিল্ডিং সার্টিফাইড হবে, সম্ভবত হাউস বিল্ডিং এটা দিবে। সেখান থেকে যদি আপনি মনে করেন যে সার্টিফিকেশন নেন, তাহলে কিন্তু আপনি আবার 0.5 ফার বেশি পাবেন। অর্থাৎ আপনি আপনার ফ্লোর এরিয়া সেটা বাড়াইতে পারবেন আরকি। আপনি যদি উন্মুক্ত এরিয়া ছাড়েন, মনে করেন যে আপনার ১০ কাঠা জমি আছে, হুম? ১০ কাঠা জমি আছে, আপনি যদি ১ কাঠা জমি ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনি একটা ফার পাবেন। মনে করেন ১০ কাঠা আছে, আপনি যদি এখানে ১ কাঠা ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনার 0.5 ফার পাবেন। এরকম হচ্ছে যে আপনি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট যেটা আমরা বললাম সেটা। আবার হচ্ছে টিডিআর আছে, ট্রান্সফার করা যাবে, যে আপনি হচ্ছে 5 ফার পাচ্ছেন। আপনার ফার মনে করেন মেক্সিমাম ফার 4.1, কিন্তু আপনি অর্জন করছেন 4.6। সেক্ষেত্রে কিছু আছে, সংশ্লিষ্ট নীতিমালা আছে যে আপনি ফার আ বিক্রি করতে পারবেন আরকি। আবার কিনতেও পারবে অনেকে। হুম? এগুলা ডিটেইল মনে সম্ভবত আসবে। অতিরিক্ত বা এটা রাজুক নির্ধারণ করবে কিভাবে হবে। এছাড়াও যদি নতুন কোনো স্কুল হয় বা খেলার মাঠ হয়, সেখানেও কিন্তু আপনি 0.25 করে ফার পাবেন। এখানে বলা আছে যে সকল ক্ষেত্রে প্রণোদনাসমূহ বেইস ফারের সাথে যুক্ত হবে, বা হচ্ছে যেটা মিনিমাম ফার সেটার সাথে যুক্ত হবে। এটা দেখেন ডেপে আছে। এখানে পেজ নাম্বার দেওয়া আছে এটা। গেজেটে পেজ নাম্বার এখানে দেওয়া আছে, হ্যাঁ? তাহলে ফার নির্ণয়ে আমরা এতটুকুন থেকে যা দেখলাম, যে প্রথমে আমাদেরকে আগে দেখতে হবে ল্যান্ড এরিয়া কতটুকু আছে, রোড কতটুকু আছে, অকুপেন্সি টাইপ কি, এগুলো আগে আমাদেরকে জানতে হবে। এটা ক্লায়েন্টের কাছ থেকে নিব, অথবা এটা আমরা এই যে ক্লায়েন্ট যে তথ্যগুলা দিবে সেটার ভিতরে, তারপর মাস্টার প্ল্যান ডট রাজু ডট গভ ডট বিডি, এখান থেকে গিয়েও আমরা বাদবাকি ক্রস চেক করে নিতে পারবো। এরপরে আমরা প্লট ফার নির্ধারণ করব, যেটা আমরা ২টা জিনিস দেখব, রাস্তার প্রস্থ এবং সেটা রেসিডেন্স বিল্ডিং হবে এরিয়া নাকি বাণিজ্যিক, সেটা আমরা দেখব। এরপরে আমরা এরিয়া ভিত্তিক ড্যাপের অনুযায়ী এরিয়াটা আমরা দেখব যে এরিয়া ফারটা কতটুকু। এরপরে আমরা কিছু বোনাস পাবো কিনা সেটা আসলে হিসাব করব। হিসাব করে আমরা ফাইনাল ফারটা বা এলোয়েবল ফারটা নির্ধারণ করব। এটা আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেই সিকোয়েন্সটা এখানে জাস্ট খালি আমরা দিয়ে রাখছি। এখন ফার ফর এক্সট্রা রোড ক্যালকুলেশন। আচ্ছা, আমরা যদি ইমারত নির্মাণ বিধিমালা খেয়াল করি, এটা বিধিমালা, ইমারত নির্মাণ বিধিমালা, হ্যাঁ? দেখেন এখানে যে ফারের ঘরগুলা দেওয়া আছে 1.8 মিটার হইতে রাস্তার যে মাপগুলা দেওয়া আছে, 2.5 মিটার কম হইলে আমরা এখানে এই ফারটা এই রোটা আমরা ইউজ করব, হ্যাঁ? এরকম দেওয়া আছে। আবার এদিকে দেখেন যে 6 মিটারের জন্য একটা দেওয়া আছে।
তারপর 9 মিটারের দেওয়ার জন্য দেওয়া আছে, একটা আছে 12 মিটারের দেওয়ার জন্য আছে, একটা আছে 18 মিটারের দেওয়ার জন্য, 24 মিটারের জন্য দেওয়া আছে। তো এখন দেখেন 6 মিটারের এখানে শর্ত দেওয়া আছে যে যদি 6 মিটারের বেশি হয়, মনে করেন যে আমার রোডটা আছে এখন 7.62 মিটার, হ্যাঁ, আমার এখানে এই ঘরে তো নাই এটা, অর্থাৎ এখানে আমার 6 মিটার দেওয়া আছে আর 9 মিটার দেওয়া আছে, আমার আছে কত 7.62 মিটার। তাহলে 6 মিটারের ফাড়ের সাথে এই যে আনুপাতিক হারে যেটা বৃদ্ধি হবে সেটা এটার সাথে অতিরিক্ত হয়ে যোগ করতে হবে। এটাকে আমরা বলতেছি যে এক্সট্রা যে ফার পাবো আমরা, এডিশনাল ফার, সেটা আমরা এখানে যুক্ত করতে হবে। এটা একটা মানে আনুপাতিক হার, অর্থাৎ যে আগে তো আমরা কি করতাম, ইমারত নির্মাণ বিধিমালা 25 অনুযায়ী যে প্রতি কি 5 মিটার না 3 মিটার বৃদ্ধি পরে আমরা একটা নির্দিষ্ট একটা মান পাইতাম। আর এখানে বলছে সমানুপাতিক বৃদ্ধি বিবেচনা করতে হবে, হ্যাঁ। সমানুপাতিক যখন করব তখন বিবেচনা করতে হবে 6 এবং 9, এটা ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা হিসাব করে দেখি, একটা ক্যালকুলেশন করে দেখি, সাপোজ হচ্ছে মনে করো যে এটা হচ্ছে 7.62 মিটার। তো এটা হিসাব করতে হবে এভাবে যে আমার রোড হচ্ছে এত, তার মানে আমার এই যে এই দুটার মাঝামাঝিতে যদি এরকম মাঝামাঝিতে পড়ে যায় তখন আমরা তো তাহলে আমরা 6 মিটার রোডের জন্য কিন্তু তাহলে আমরা ফাড়টা নিতে পারবো, তাই না? 6 মিটার রোডের জন্য 6 মিটার রোডের জন্য এটা যদি পূর্বাচলে হয় তাহলে 6 মিটার রোডের জন্য আমরা যদি A3 দেখি, দেখেন যে এখানে 3.25 মিটার। তাহলে এটার সাথে আমরা এডিশনাল একটা ফার যোগ হবে, কারণ আমার রাস্তা হচ্ছে কত 7.62 মিটার আর আমার রোড আছে 6 মিটারের, আমি মানে ফার ক্যালকুলেট করতে, তাহলে 1.62 মিটার তো আমার এখনো আছে। এটার জন্য একটা এডিশনাল ফার পাবো আমি। সে ফারটা বলছে যে এটা সমানুপাতিক হারে বৃদ্ধি পাইবে, যে এটা ভাইয়া বুঝি নাই। আচ্ছা মনে করেন যে আমাদের রোডটা আছে 7.2 মিটার, এখন আমরা এটা ফার ক্যালকুলেশন করতেছি, তা আমরা প্লট ফার নির্ধারণ করলাম কি যে আমাদের রোড আমরা খুঁজে দেখতেছি রোড কত আছে, 6 মিটার আর 9 মিটার আছে, এখানে দুইটা রোড আছে। তা আমাদের ইয়াটা কত, রোডটা কত, আমাদের এখানে দেখতেছি 6 মিটার আছে আর আছে 9 মিটার, মাঝখানে কি আর কোনো ফার দেওয়া আছে চার্টে? এখানে তো আর কোনো কিছু নাই, মাঝখানে দেওয়া নাই, তার মানে মাঝখানে পড়ছে আমাদের 7.62 মিটার। তাহলে নিয়ম অনুযায়ী সর্বনিম্ন যেটা 6 মিটার আছে এটার একটা আমরা ফার পাবো। আমরা ধরলাম 6 মিটার রোডের জন্য একটা ফার নিলাম, এটা এটা 6 মিটার জন্য নিলাম 3.2 মিটার না? 3.25 মিটার, হ্যাঁ হ্যাঁ। এটা নিলাম। তো এখন আমার রোড কত 1.62 মিটার না, 7.62 মিটার না, তাই আমি তো 6 মিটারের ক্যালকুলেশন পাচ্ছি খালি, তাই আমার রোড আরো কতটুকু থাকে 1.62 মিটার থাকে না। এই যে 62 মিটার আছে বলছে যে এই 6 এবং 9 বা পরবর্তী মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে ফার আছে এটা মধ্যবর্তী ফার, এটা একটা সমানুপাতিক হারে আমরা এটা মানে এডিশনাল ফার বা অতিরিক্ত ফারটা নিতে পারবো। তো সেটা কিভাবে নিতে হবে, এটা যদি আমরা ঐকিক নিয়মে অঙ্ক করি তাহলে এরকম দাঁড়ায় সূত্রটা, এটা দেখাই দিই আমি যে অতিরিক্ত ফার যেটা এডিশনাল ফার যেটা বলতেছি আমরা, হ্যাঁ অতিরিক্ত ফার, অতিরিক্ত কিভাবে আমরা ক্লিয়ার করছি বিষয়টা, যে আমাদের রোডের সাইজ হচ্ছে 7.62 মিটার, চার্টে 6 মিটারে দেওয়া আছে এবং 9 মিটার দেওয়া আছে, মাঝখানে দেওয়া নাই। তাহলে আমরা 6 মিটারে একটা ফার 3.25 নিলাম এবং 6 মিটার পরে আমার রোড যতটুকু আছে তার একটা ক্যালকুলেশন হবে, ড্যাপে বলে দেওয়া আছে সমানুপাতিক হারে সেটা বের করতে হবে। তো এরকম তাহলে আমরা সর্বোচ্চ একটা নিই, তাহলে এখানকার সর্বোচ্চ কি 9 মিটার রোডের জন্য, হ্যাঁ
9 মিটার রাস্তার ভার, হ্যাঁ, এখান থেকে বাদ দিতে হবে 6 মিটার রাস্তার ভার। এরপরে হচ্ছে রাস্তা, 9 মিটার রাস্তা মাইনাস 6 মিটার রাস্তা, এটার সাথে গুণ হবে যে আমার যতটুকু হইল 7.62 মাইনাস 6, মানে রোডের এক্সিস্টিং রোড আর হচ্ছে যেটা ফারে পাইলাম সেটা আর কি। এটা যদি হিসাব করে দেখি তাহলে এখানে হবে 0.135 ইন্টু 1.62, এটা দেখেন হিসাব করলে আমরা মনে হয় পাবো 0.135। আচ্ছা, এটা ফাইনালি পাবো, এটা হচ্ছে 0.25 ভাগ হচ্ছে 3, 0.25 ভাগ 3 গুণন আমাদের রোড যতটুকু আছে 1.62, এটা দিলে 0.135 পাবো। তাহলে এটা হচ্ছে এডিশনাল অতিরিক্ত ফার। তাহলে আমরা 6 মিটার রোডের জন্য পাইছিলাম 3.25, চার্ট থেকে বের করে নিছি, এবং ড্যাপে বলা আছে যে সামানুপাতিকভাবে যে অতিরিক্ত রাস্তা থাকবে সেটার জন্য আমরা ফার পাবো। আমরা এখানে এই সূত্র দিয়ে আমরা এখানে যে আমরা 1.6 মিটার যে রোড আছে অতিরিক্ত সেটার জন্য 0.135 পাইলাম। তাহলে আমার তাহলে ভাই 9 মিটার রাস্তার জন্য যে ফারটা এটা কোথায় থেকে নিলেন? কোনটা? ওই যে 9 মিটার রাস্তার ফার। ওই যে 9 মিটার ফার এখানে দেওয়া আছে 3.5 চার থেকে, তাহলে দেখেন দিলে বিয়োগ করছে। হ্যাঁ 3.5 মাইনাস 3.25, এটা বিয়োগ করলে 0.25 হয়, আর 9 মিটার থেকে 6 মিটার গেলে 3 হয়, এটা আর কি। তাহলে 7.62 মিটার রোডের জন্য ফার কত হবে তাহলে আমার? তাহলে 3.25 6 মিটার জন্য পাইলাম, প্লাস কত পাইলাম আবার 1.6 মিটার জন্য 0.135, তাহলে আমার ফার হলো 3.385। এটাই হচ্ছে আমার প্লট ফার। এটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে, পরে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে আমরা দেখব না। আচ্ছা, ইউনিট ডেনসিটি যে বিষয়টা আছে, আমরা যেমন ড্যাপে দেখছিলাম যে 64টা ব্লকে ভাগ করা হয়েছে এবং সেখানে দেখবেন যে একটা ইয়াতে বলা আছে প্রতি কাঠায় কতগুলা ইউনিট হবে। এখানে বলে দেওয়া আছে যে কোনো আবেদনকারীর নির্দিষ্ট সংখ্যক A3 ইউনিট, অর্থাৎ এই যে ফ্ল্যাট যেটা আছে আর কি, A3 টাইপের তৈরি করার পরেও যদি প্রাপ্য মেঝের ক্ষেত্রফল সম্পূর্ণ ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে নির্ধারিত A3 ইউনিটের অতিরিক্ত সর্বোচ্চ 10% ইউনিট অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে নির্মাণ করতে পারবে। এটা অনুমতি নিতে হবে আর কি, যে বাড়তি ইউনিটের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রফল কোনোভাবে প্রাপ্য সর্বোচ্চ ক্ষেত্রফলের চেয়ে বেশি হবে না। দেখেন যদি কেউ ব্যবহার না করতে পারে, যেহেতু এখানে ফ্লোর হাইট লিমিটেড করে দেওয়া আছে এবং আমার প্রতি কাঠায় কতগুলো ইউনিট নির্ধারণ করতে পারবো সেটাও নির্দিষ্ট করে দেওয়া আছে। তার মানে অনেক সময় দেখা হতে পারে যে আপনার জমি আছে, আপনি ফ্লোর পাচ্ছেন কিন্তু নির্মাণ করতে পারছেন না, সেক্ষেত্রে ইউনিট সংখ্যা বাড়াইতে পারবেন। তাহলে কি রকম বাড়ানো যাবে যদি আমরা একটা উদাহরণ দেখি। ধরলাম যে প্রতি কাঠায় অনুমোদিত বেজ ইউনিট হচ্ছে 1.9, মানে একটা 5 কাঠা একটা প্লটের, যে পূর্বাচলের 5 কাঠা একটা প্লটের যদি আমরা হিসাব করি এবং আমরা চার্ট থেকে যদি দেখি তাহলে 1.9 পূর্বাচল A3 ক্ষেত্রে। আমরা যদি আচ্ছা এই চার্টে নাই, অন্য চার্টে আছে। পূর্বাচলের যদি চার্টটা আমরা দেখি যে ইউনিট সংখ্যা 1.9, এই ইউনিট সংখ্যাটা আমরা কোথা থেকে দেখতেছি? এই যে দেখেন
এখানে কিন্তু এগুলা হচ্ছে ইউনিট সংখ্যা। হুম, দেখেন 1.9 এরকম মিরপুরে 1.9, হ্যাঁ, তারপর হচ্ছে শেওড়াপাড়া ওইদিকে হচ্ছে 1.9। এই যে ইউনিটগুলো পেলাম, তাহলে আমার জমি 5 কাঠা। আমি যদি এরকম দেখি যে তাহলে আমার কয়টা ইউনিট হবে 5 কাঠায়, তো প্রতি কাঠায় যদি 1.9 হয় তাহলে 9.5 ইউনিট। আবার বলছে যে অতিরিক্ত 10% আমরা নিতে পারবো, এই যে নিয়মটা যেটা বলছে এখানে, হ্যাঁ, অতিরিক্ত 10% আমরা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে তাহলে কি হলো, এই যে 9.5 যে ইউনিট আছে সেটা হচ্ছে 10% হলে 0.95 ইউনিট হয়। তার মানে এটার সাথে যদি আমরা যুক্ত করি, যোগ করি, তাহলে কত, 10.5 হয়। তাহলে কত হয়, মোট 11টা ইউনিট আমরা বানাতে পারবো। তাহলে 9.5 হলো, বোনাস সহকারে আমরা কতগুলো পাইলাম, যে 11টা ইউনিট আমি পর্যন্ত বানাইতে পারবো আর কি। তার মানে ইউনিটের ক্ষেত্রেও বোনাসের ক্যালকুলেশন করা যাবে। এই বোনাসটা আপনি নিতে পারবেন কিনা, কোন সময় নিবেন, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। তো আমরা যদি ফুল একটা ম্যাথই করি, তাহলে আমরা আসলে দেখতে পাবো যে, আচ্ছা আমরা 5 মিনিট একটা ব্রেক নিই, হ্যাঁ। কিছু শোনা যায় না তো।
আচ্ছা, আমরা আবার শুরু করছি। আশা করছি যে শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এই যে আগে মাস্টার প্ল্যানটাতে যে ঢুকছিলাম, দেখেন এখন কিন্তু এটাতে ঢুকতে পারছি আমি। দেখেন এখন কাজ করতেছে। সাপোজ মনে করেন আপনি যেখানে আছেন, যে এলাকায় আছেন, যদি সেখানে গিয়ে RS দাগ নম্বর দিয়ে সার্চ করেন, তাহলে এটার আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম যে আপনার ল্যান্ড ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, এটা কি মিক্সড ইউজ কিনা, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি যেখানে 2023-এ যে ডেপ ছিল সেখান থেকে কিন্তু পার্থক্য আছে অনেক। এখন দেখুন জনঘনত্ব এলাকা 6-এ পড়ছে এটা, হ্যাঁ। ঢাকা সেন্ট্রাল রিজিয়নে পড়ছে, কেন্দ্রীয় এলাকায়। এর বিল্ডিং হাইটও কিন্তু দেওয়া আছে। আপনি ফার কত পাবেন? 3.25 প্লট ফার, হ্যাঁ। ফ্লোর ফার এখানে দেওয়া আছে। ডুয়েলিং ইউনিট কত হবে? প্রতি কাঠায় 2টা করে নির্মাণ করতে পারবেন, এবং একটা ইউনিটের সাইজ কত হবে? 1150, এটা কিন্তু দেওয়া আছে। সর্বোচ্চ ম্যাক্সিমাম হাইট কিন্তু দেওয়া আছে। আপনি ক্যালকুলেশন করে যদি এর থেকে বেশি হাইট অ্যাচিভ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এটা লিমিটেশন, এটার মধ্যে থামতে হবে আর কি। তো এখানে এটা আপনি এটাতে দেখবেন যে অনেকভাবে আপনি করতে পারবেন। এটার সাথে গুগল ম্যাপ এবং আপনার লোকেশন সবকিছু দিয়ে আপনি এটার সাথে গুগল ম্যাপ বা এখানে আপনি যে কোঅর্ডিনেট দিয়েও সার্চ করে করতে পারবেন, হ্যাঁ। বা আপনি যদি ওই যে আপনার ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, মৌজা, প্লট নাম্বার দেন, সেখানেও খুঁজে পাবেন। বা ম্যাপ থেকেও গিয়ে আপনি এখানে পাবেন। মানে অনেকভাবে এটা খোঁজা সম্ভব। চেষ্টা করে দেখবেন, এটা খুঁজতে পারবেন। তারপর হচ্ছে এটাতে অনেক লেয়ার আছে। লেয়ারগুলো বেজ ম্যাপ বলতে আমরা এটার সাথে আবার যে গুগল স্যাটেলাইটের যে ভিউ আছে সেটাও অ্যাড করতে পারি। দেখেন স্যাটেলাইটের বিষয়টা দেখেন যে ম্যাপের সাথে চলে আসছে। এরপরে আপনি চাইলে এটা দেখেন যে আপনি এলাকা থেকে কোথায় আছেন, এটা এভাবে আপনি আপনার প্লটে এভাবেও দেখতে পারবেন যে কোথায় আছে। এখান থেকে আপনার ওই যে টিওডি এটার মধ্যে পড়লো কিনা সেটাও কিন্তু আপনি এখান থেকে যাচাই করতে পারবেন। এখানে দেখেন যে সার্কেল দেওয়া আছে। আমার মেট্রো রেলের ক্ষেত্রেও আপনি যদি দেখেন, স্টেশনের ক্ষেত্রে এই এলাকাটাতে দেখেন ট্রান্সপোর্ট কমিউনিকেশন এক্সিস্টিং, অর্থাৎ এটা টিওডির মধ্যে পড়ছে। তার মানে এখান থেকে আপনি সেই সুবিধাগুলো পাবেন। এখানেও বিল্ডিং হাইট দেওয়া আছে। তো এভাবে অনেক সময় প্লটের ডিটেইলগুলো আপনি এখান থেকেও পেতে পারেন আর কি। এটা একটু দেখবেন ঘেটে, আপনাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি। ম্যাথ বলতে কি, আমরা আসলে যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, সেহেতু তো আমাদের কিছু নির্দিষ্ট বিষয় থাকতে পারে, পরীক্ষার ক্ষেত্রে থাকবেই আর কি। যেমন হচ্ছে যে আমরা তথ্য দেওয়া আছে যে 5 কাঠা একটা প্লট বসুন্ধরা আবাসিক এলাকা। ধরলাম যে এটা আমরা উদাহরণও দেখছি, রোড হচ্ছে 25 ফিট। তো এরকম একটা যদি বিষয় থাকে, তাহলে আমরা আসলে কিভাবে এটাকে সমাধান করব দেখি। ধরলাম এটা হচ্ছে A3। এই তথ্যগুলো তো আমার দেওয়া লাগবে, তাই না? এই যে এই তথ্যগুলো আমাদের দেওয়া লাগবে, প্রশ্নেও দেওয়া থাকবে এগুলা। যে রোড এত, আপনার এটা কোন এলাকার মধ্যে পড়ছে? বসুন্ধরা আবাসিক এলাকা, হ্যাঁ। আবাসিক এলাকার মধ্যে পড়ছে, এই বিষয়টা তো দেওয়া থাকবে আমাদের। এবং এটা কোন, আমরা কি আসলে ফ্ল্যাট হবে না সাশ্রয়ী হবে, সেটাও কিন্তু পরীক্ষা খাতায় দেওয়া থাকবে। এটা আবাসিক নাকি বাণিজ্যিক, সেটাও কিন্তু দেওয়া থাকবে। হুম। পরীক্ষা মানে প্রশ্ন থাকলে এগুলাতে দেয়। হ্যাঁ, আপনার কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে? এখন বলতে পারে যে এমজিসি ক্যালকুলেট করো। এমজিসি কত হবে? হ্যাঁ, এমজিসি হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। আবার এটা কিন্তু মিনিমাম গ্রাউন্ড কভারেজও হতে পারে, হ্যাঁ। মিনিমাম, হ্যাঁ, মিনিমাম গ্রাউন্ড কভারেজ কত, এটা প্রশ্ন হতে পারে। হুম। যে ইউনিট কতগুলো হবে, হ্যাঁ, আমি কতগুলো ইউনিট বানাইতে পারবো, ইউনিট সংখ্যা। দেখেন প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আপনাকে একটা যে কোনো চাইতে পারে।
তার মানে কিন্তু আপনার তো ধারণা থাকা লাগবে। তারপরে এখানে থাকতে পারে অ্যালাউয়েবল ফার কত, হ্যাঁ, ফার ক্যালকুলেশন দিয়ে দিছি, হ্যাঁ, টোটাল ফার এরিয়া, হ্যাঁ, আমরা কতটুকু জায়গা নির্মাণ করতে পারবো, বা প্লট সাইজ কত, হ্যাঁ, ফ্ল্যাট সাইজ, একটা ফ্ল্যাট কতটুকু হবে। দেখেন এই ধরনের প্রশ্ন এছাড়া আর থাকতে পারে যে আপনি গ্রিন স্পেস কতটুকু ছাড়বেন, হ্যাঁ, বা শোকেবল গ্রিজ কতটুকু ছাড়বেন, শোকেবল গ্রিন কতটুকু থাকবে। বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো এটা যদি একবার আমরা দেখি তাহলে আমরা হয়তো অনেক কিছু হিসাব করতে পারবো আর কি। তো এখন প্রশ্নের ভিতরে আপনার যে কোনো একটা ডেটা চাইতে পারে অথবা সবগুলো চাইতে পারে। তো কম্পিটিটিভ এক্সাম চাবে টোটাল ফার এরিয়া কতটুকু সেটুকু বের করো, হ্যাঁ, কতটুকু হবে, তাহলে সেই অনুযায়ী আমাদের কিংবা কয় তলা হবে, হ্যাঁ, কতগুলা ফ্লোর হবে, হ্যাঁ, তারপর হচ্ছে পার ফ্লোর কত করে আসবে, হ্যাঁ, বা প্রশ্ন থাকতে পারে আপনি বারান্দার জন্য বা বেলকনির জন্য কতটুকু পাবেন, প্লান্টার বক্সের জন্য কতটুকু পাবেন, এই ধরনের আরো মানে এটা সবই ক্যালকুলেশনের বিষয় আর কি। তো আমরা যদি শুরু করি একটা ম্যাথ যতটুকু করা যায় সবার জন্য, আমরা যেহেতু আজকে উন্মুক্ত করে দিছি, তাহলে আমরা ধরলাম যে শুরুতে যে ডেটাগুলো আমার ক্লিয়ার হওয়া লাগবে, এক একটা হচ্ছে এটা অ্যাড্রেসটা আমার ক্লিয়ার হওয়া লাগবে। আমরা এখানে দেখলাম যে এটা বসুন্ধরা এলাকায়, তাই না? বসুন্ধরা, ধরলাম এটা ব্লক এম এ আছে, এটা আমরা ধরে নিলাম আর কি। এটা 1 নাম্বার তথ্য পাইলাম। 2 নাম্বার তথ্য আমরা যেটা পাইলাম যেটা অকুপেন্সি টাইপ হচ্ছে A3। 3 নাম্বার যে তথ্যটা আমরা এখানে থেকে যেটা পাইলাম যে ল্যান্ড এরিয়া আমাদের দেওয়া আছে, তাই না? ল্যান্ড এরিয়া দেওয়া আছে 5 কাঠা। তো 5 কাঠাকে যদি আমি 720 দিয়ে গুণ করি তাহলে আমি স্কোয়ার ফিট পেয়ে যাব। আর 04 যেটা হচ্ছে যে এক্সিস্টিং রোড যেটা আমার আছে, এক্সিস্টিং রোড কত দেওয়া আছে? 25 ফিট। তাহলে এটা যদি মিটারে কনভার্ট করি বা 3.281 দিয়ে যদি ভাগ দিই, হ্যাঁ, তাহলে কত হবে? 7.62 মিটার। আমরা এই কয়েকটা তথ্য আমরা এখন এই তথ্যগুলো দিয়ে আমরা বাদ বাকি বিষয়গুলো নির্ধারণ করব। তাহলে শুরুতে একটা দেখি আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম গ্রাউন্ড কভারেজ কত। হুম, তাহলে এটা আমরা কোথায় পাবো আসলে, হ্যাঁ, ম্যাক্সিমাম আর মিনিমাম গ্রাউন্ড কভারেজ। আচ্ছা, ইমারত নির্মাণ বিধিমালায় যদি আমরা যাই, গ্রাউন্ড কভারেজ 4.5 সাথে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন এখানে দেওয়া আছে সরণি 3-এ গেজেটে দেখবেন
ইমারত নির্মাণ বিধিমালা, হ্যাঁ, ইমারত নির্মাণ বিধিমালা এই যে পৃষ্ঠা দেওয়া আছে। তো আমাদের প্লটের ইয়া হচ্ছে কত, 5 কাঠা, এখানে দেওয়া আছে 3 থেকে ওদিক 4 কাঠা পর্যন্ত, 4 থেকে 6 কাঠা, মানে এখানে আমরা পড়ছি, তাই না? দেখেন, প্রথমত আমি দেখলাম এখানে কত কাঠা প্লটের পরিমাণটা, যেহেতু আমাদের 5 কাঠা দেওয়া আছে সেহেতু এখানে 5 কাঠা আমাদের এটা ফিল আপ করতেছে। এখানে দেখেন কতগুলো এরিয়া আপনি মান পাবেন, আমরা যদি সবগুলো নির্ধারণ করব না, আপনার যে দুইটা দেখাই দিই। যেমন ভূমির সর্বনিম্ন আচ্ছাদন মিনিমাম কত, 46.5%, আর ম্যাক্সিমাম কত, 62.5%। দেখেন, তো আমাদের তো সবকিছু মনে রাখা যাবে না, কিন্তু যেহেতু প্রিলিমিনারি বা পরীক্ষার ক্ষেত্রে দেখবেন যে বেসিক 3 কাঠা 5 কাঠা এই দুইটা প্লট তো সাধারণত আবাসিকের জন্য বেশি থাকে, এই দুটো একটু মাথায় রাখার চেষ্টা করবেন আর কি। অনেক সময় হতে পারে যে ম্যাথ দিয়ে দিছে, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ বের করতে বলছে, আপনার দিয়ে দেয় না চার্ট আর কি। দিতে পারে, কারণ যেহেতু আপনি প্র্যাকটিস বা আপনি যদি স্টুডেন্ট আপনাকে চেক করতেই পারে। বেসিক যেগুলো আছে এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এরপরে ম্যান্ডেটরি ওপেন স্পেস দেখেন 37.5%, যেটুকু জায়গা থাকবে সেটার 37.5% ম্যান্ডেটরি রাখতে হবে। এছাড়া প্রায়োগিক ব্যতিক্রম অনুযায়ী ভূমির আচ্ছাদন সর্বোচ্চ 18.75%, এবং কি বৃষ্টির জন্য আমার কতটুকু ফাঁকা স্পেসের মধ্যে রাখতে হবে, 18.75%। দেখেন এখানে কিন্তু তাহলে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা মান এখান থেকে আপনাকে বের করতে পারবেন। তা আমরা এই দুইটা ক্যালকুলেশন করে দেখি, বাকিগুলো হয়তো বা আপনারা যদি ম্যাথে আসে বা প্রয়োজনে কাজে লাগে সেক্ষেত্রে আপনি সেটা বের করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে দেখি। তাহলে আমরা দেখলাম যে এটা ইমারত নির্মাণ বিধিমালা, হ্যাঁ, ইমারত নির্মাণ বিধিমালা 2025 থেকে আপনি তথ্য নিতে পারবেন। তার মানে যদি আমি এখন ম্যাক্সিমামটা নির্ণয় করি, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, তাহলে আমি চার্ট অনুযায়ী দেখলাম যে 62.5%, আমি এটা সর্বোচ্চ নিতে পারবো, তাই না? তাহলে কত হলো 62.5, মানে কি, যে এটার সাথে 100 ভাগ ইন্টু আমার এরিয়া কত ছিল 3600, আমি তো এখানে 3600, তাই না? তাহলে আমার কত হলো 2250 স্কোয়ার ফিট। দেখেন আমরা কিন্তু ম্যাক্সিমাম পেয়ে গেলাম, এটাও একটা অঙ্ক হতে পারে। তাহলে মিনিমামটা কত হবে, যে মিনিমাম গ্রাউন্ড কভারেজ, তাহলে চার্ট অনুযায়ী আমরা কত পাইলাম, 46.5%, ইকুয়াল টু, তাহলে 1, এখানে তাহলে কত হবে 46.5 ভাগ 100 গুণন 3600, ইকুয়াল টু কত হবে 174 স্কোয়ার ফিট। দেখলেন, তার মানে মিনিমামটা আমরা পেয়ে গেলাম। এই দুটোর মধ্যে কিন্তু আপনি যখন বাস্তবিক ক্ষেত্রে বিল্ডিং ডিজাইন করবেন তখন কিন্তু এই মিনিমাম আর ম্যাক্সিমামটা মেনে আপনি হয়তো বা কম বেশি ফ্লোর বাড়াইতে পারেন, হ্যাঁ, অন্য ফ্লোরে যায় বেশি জায়গা ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে ডেনসিটি ব্লক আমরা এখন চেক করব, ব্লক ডেনসিটি, হ্যাঁ, ব্লক ডেনসিটি। তাহলে এটা আমরা কোথা থেকে করব, এটা আমরা ডেপের যে গ্যাজেট আছে, ডেপ যে গ্যাজেট আছে এই গ্যাজেট থেকে করব আমরা। এখানে যে ছক আছে সেখানে, তাহলে আমরা দেখে আসি, যেহেতু আমরা করতেছি দেখে আসি। তাহলে গ্যাজেটটা ফলো করব আমরা, হ্যাঁ,
দুইটা কি এখানে না আচ্ছা এই যে দেখেন এলাকা ভিত্তিক ফারের জন্য এই যে দেখেন এটা হচ্ছে আপনি মাথায় রাখতে পারেন এটা হচ্ছে ড্যাপের যে নতুন যে গেজেট আছে সেটার 3.6 এখানে কিন্তু আমাদের কিন্তু এই যে ড্যাপ আছে এখানে কিন্তু 3.6 আছে এখানে কিন্তু 3.6 দেখবেন যে এখানেও কিন্তু আছে এই চার্টটা আপডেট হয়েছে আর কি এটা মাথায় রাখবেন এই জন্য আমাদেরকে এটা ফলো করতে হবে আর কি আচ্ছা তো আমাদের যে এলাকাটা ছিল সেটা হচ্ছে বসুন্ধরা ব্লক এম এ বসুন্ধরা আবাসিক এলাকায় হুম, তাহলে বসুন্ধরা আবাসিক এলাকা আমরা কোথায় পাই তাহলে এটা হচ্ছে ব্লক ডেনসিটি যে 03 তে পড়ছে তাই না তাহলে আমরা এটা বসুন্ধরা আবাসিক এলাকা দেখেন এলাকা অনুযায়ী কিন্তু আমি এটা বের করতেছি তার মানে এটা পরিকল্পিত এলাকার মধ্যে পড়ছে প্লান্ট এরিয়ার মধ্যে এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখেন মানুষের ঘনত্ব দেওয়া আছে প্রতি ফ্লোর কত নিতে পারবেন 1480 দেওয়া আছে কিন্তু আপনি একটা ইউনিট কত স্কোয়ার ফিট বানাইতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে এটা প্রতি কাঠায় কয়টা ইউনিট থাকবে দেখেন 2টা করে ইউনিট দেওয়া আছে এবং এখানে ফার কত 4.1 আচ্ছা এখন আপনি যদি ইউনিট সংখ্যা বের করে ফেলেন তাহলে ইজিলি পারবেন কিনা তাহলে এই ইউনিট সংখ্যার জন্য আমি কিন্তু কোনটা নিব এই যে এটা নিব তাই না শুরুতে ইউনিটটা বার করে ফেলি তাহলে আমরা হ্যাঁ তাহলে এটা হচ্ছে ইউনিট ক্যালকুলেশন তাহলে ইউনিট কয়টা হবে আমার 5 কাঠা আছে কয়টা দেওয়া আছে 2 দেওয়া আছে তাই না আমরা এখনই দেখলাম প্রতি কাঠায় 2টা করে তাহলে 10টা হবে আবার বলছে অতিরিক্ত 10% আমরা এটার সাথে যোগ করতে পারবো তার মানে 10 যোগ এটা 10% মানে কত 10 এর 10% তাই না একটা সমান 11টা আলা এটা একটা উত্তর হতে পারে ইউনিট সংখ্যা বের করে ফেললাম আমরা এখন তাহলে আমাদের ফার কত হবে তাহলে আমরা যেহেতু এটা এখনই আছে তাহলে আমরা আগে ফার ক্যালকুলেশন করি এই ফার মানে হচ্ছে অ্যালোয়েবল ফার আমরা নির্ণয় করব হ্যাঁ অ্যালোয়েবল ফার করার জন্য আমরা কিছু আগে নিয়ম যাচ্ছেন তাই না আমাদের আগে 2টা ফার বের করতে হবে কি কি ফার একটা হচ্ছে আমাদেরকে এরিয়া ফার নির্ণয় করতে হবে এরিয়া ফারটা আমরা আগে নির্ণয় করে দিই তো এরিয়া ফার তো আমাদের আসলে হিসাব করতে হবে কোথায় যায় এখানে দেখেন দেওয়া আছে 4.1 দেখেন এগুলো ডেটাই কাজে লাগতেছে কিন্তু আমি তো ডেটা অন্য কোথা থেকে নিচ্ছি না এটা নিয়ে কাজ করলাম ইউনিট সংখ্যা এখন আমি এটা নিয়ে আমার এরিয়া ফারটা 4.1 তাহলে আমি 4.1 একটা মান পেয়ে গেলাম তার মানে এরিয়া ফার কত 4.1 এটা কোথা থেকে নিলাম ডেপ থেকে তাই না ডেপের গেজেট থেকে এরিয়া ফারটা পেয়ে গেলাম
আচ্ছা, তাহলে এখন প্লট ফারটা নির্ণয় করে নিই। এই প্লট ফারটা কোথা থেকে পাবো? ইমারত নির্মাণ বিধিমালা থেকে। নির্মাণ বিধি 25 থেকে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি ইমারত নির্মাণ বিধিমালা কোথায় কি দেওয়া আছে। আচ্ছা, ফারের হিসাবটা আমরা যাই দেখি। আচ্ছা, তাহলে আমাদের এই এলাকাটার কি দেওয়া আছে? বসুন্ধরা এলাকা। তাহলে বসুন্ধরা এলাকার জন্য কেন্দ্রীয় ঢাকা আর কি। হ্যাঁ, তার মানে আমাদের এখানে দেওয়া আছে A3। তাহলে দেখেন, যদি জুম করি, এটা জুম হয় না নাকি? আচ্ছা, তাহলে A3 ফ্ল্যাট বাই অ্যাপার্টমেন্ট। তার মানে রাস্তা আমাদের কত দেওয়া আছে? 7.62 মিটার। আমরা যেটা 25 ফিট আমরা হিসাব করে পরে বের করলাম আর কি। হ্যাঁ, তাহলে এটা তো আমরা একটা ম্যাথ করে ফেলছি, তাই না? তাহলে দেখেন, এটা এই দুটার মাঝামাঝিতে পড়ছে, তাই না? তাহলে একটা 3.25 দেওয়া আছে, একটা দেওয়া আছে 3.5। তাহলে এটা আমরা যে ম্যাথটা করলাম এর আগে, যে আমরা 6 মিটারের জন্য একটা পাচ্ছি 3.25, তবে অতিরিক্ত থাকে কতটুকু? আমরা 1.62 মিটার। এটার জন্য একটা সমানুপাতিক হারে একটা আমরা ফার পাবো। তো এটা আমরা অলরেডি এর আগে করে দেখছি, জাস্ট খালি আমরা তাহলে শুরুতেই ম্যাথটা করে ফেলি। তাহলে এটা কিভাবে পাইলাম আমরা? যে 6 মিটার রোডের জন্য 3.25 মিটার, আর এডিশনালটা হিসাব করছিলাম আমরা কিভাবে? যে আমাদের যে 9 মিটার রোডের যে ফার, অর্থাৎ 3.5 মাইনাস 3.25, 9 মিটার মানে 6 ইন্টু 7.62 মাইনাস 6, এটা দিয়ে আমরা একটা হিসাব করতে পারছিলাম 0.25 ভাগ 3 ইন্টু 1.62, এটা সমান কত? 0.135। এটা আমরা একটা পাইছিলাম। তো এটার সাথে কি করছিলাম? 0.135 যোগ করছিলাম, এরপরে আমরা পাইছিলাম 3.385। তাহলে আমরা দুইটা ফার পেয়ে গেলাম। হ্যাঁ, একটা হচ্ছে এরিয়া ফার, যেটা হচ্ছে 4.1, আর একটা পেলাম আমরা 3.385। তাহলে দেখেন, এই দুইটার মধ্যে আমরা যে বলি বেজ ফার তাহলে কোনটা? ভিত্তি ফার কত? 3. যেটা মিনিমাম আর কি 385, এটা আমাদের বেজ ফার হলো। এখন আমাদের যে অ্যালাওয়েবল ফার, যেটা টোটাল ফার আর কি, যেটা আমরা বলি আগে টোটাল ফার, অ্যালাওয়েবল কিনা সেটা পরে দেখতে হবে। টোটাল ফার বলা আছে যে বেজ ফার যোগ যে বোনাস আর কি, বেজ ফার যোগ বোনাস ফার, যদি আপনি কোনো বোনাস পান আর কি, সেটা হিসাব করে দেখতে হবে। হ্যাঁ, বোনাস, এখন বোনাস আমরা পাবো কিনা সেটা এখন আমাদের হিসাব করতে হবে। তাহলে বোনাস আপনি পাবেন কিনা সেটা এখন আমাদেরকে, তাহলে আমাদের হচ্ছে 5 কাঠা একটা জমি আছে, এরপর আপনি গ্রিন বিল্ডিং করতে চান কিনা সেই অনুযায়ী এটা হিসাব করতে হবে। এখন এটা কোথায় আপনি পাবেন?
আমরা যে ড্যাপ আছে ড্যাপের ভিতরে এই বোনাসের বিষয়টা প্রণোদনার যে বিষয়টা সেটা দেওয়া আছে গেজেটের মধ্যে পাবো আমরা প্রণোদনা শুরুতে থাকার কথা এই যে প্রণোদনা দেওয়া আছে ড্যাপ থেকে তাহলে আমরা এখন পাবো তাহলে বোনাস ফারটা আমরা ড্যাপ থেকে নির্ধারণ করবো তাই না তাহলে দেখেন 1 নাম্বারটা আমরা নিতে পারবো যেহেতু আমাদের 5 কাঠার মধ্যে তাহলে 0.2 পাচ্ছি আমরা তাই না আবাসিক যেহেতু আমরা নির্ধারণ করতেছি 30 ফুটের এটা আমরা পাইলাম না হ্যাঁ আমরা A6 বা A3 মিশ্রণও না আমাদের হ্যাঁ গ্রিন বিল্ডিং যদি আমরা করতে চাই তাহলে সেটা নিতে পারি 0.5 এই দুটো আমরা নিতে পারছি এছাড়া আর কি আছে টোড এলাকার মধ্যে না এটা ওইখানে আমরা ট্রান্সফার করতে পারছি না তারপর হচ্ছে স্কুল বিশ্ববিদ্যালয় এগুলো কোনো কিছু নেই মানে এগুলো পাচ্ছি না আমরা তাহলে ওই দুইটা আমরা চাইলে নিতে পারবো মানে আমরা আমাদের ক্যালকুলেশনে যুক্ত করতে পারবো বোনাস ফার তাহলে বোনাস ফার কতটুকু হলো হিসাব করার সময় 1 নাম্বার আমি নিলাম যে আবাসিকের জন্য যেহেতু 5 কাঠার মধ্যে 5 কাঠা এটা তাহলে 0.2 পাইলাম আমি কি গ্রিন বিল্ডিং নিতে চাই কিনা সেটা আপনারা মানে এটা আসলে নিবে না মনে হয় নিলে কত আসে দেখি আমরা 0.5 তাহলে 0.7 আসতেছে আমার তাহলে এই বেস ফারটা কত হবে আহ 3.385 যোগ 0.7 কত হয় দেখেন 3.385 যোগ 0.7 অর্থাৎ 4.085 হ্যাঁ যদি সে গ্রিন বিল্ডিং নেয় তাহলে সেটা নিতে পারবে না হলে কিন্তু আবার 0.2 যোগ করেই তাকে থামতে হবে আর কি তার মানে যেহেতু এরিয়া ফারটা 4.1 4.0 তার মানে এটা অ্যালাউয়েবল ফার এটাই এখন তাহলে বেশি যদি হতো এটা তাহলে 4.1 হয়তো অ্যালাউয়েবল ফার তাহলে এটাই হচ্ছে কি অ্যালাউয়েবল ফার অ্যালাউয়েবল অবলিক আমরা এটা ফাইনাল ফার বলতে পারি দেখেন এখন তার 0.5 নেওয়ার জন্য সে যদি গ্রিন বিল্ডিং করে এটা যে হবে সেক্ষেত্রে আমার মনে হয় না সে গ্রিন বিল্ডিং করবে এখানে সে 0.2 দিয়ে এটার সাথে 0.2 যোগ করে সে তার বিল্ডিং তাড়াতাড়ি বানায় ফেলবে নাহলে তার এই গ্রিন বিল্ডিং ডিজাইন করতে অনুমোদন নিতে আমার মনে হয় না সে কর্তৃপক্ষ অপেক্ষা করবে আর কি এটা তো বোঝা গেছে যে আপনি চাইলে এটা সেটা নিতে পারবেন কিন্তু আপনাকে সেই অনুযায়ী ডিজাইনটা তখন করতে হবে গ্রিন বিল্ডিং এর যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা তখন সেই অনুযায়ী ডিজাইনটা করতে হবে আর কি আর যদি আপনি না নেন তাহলে এই যে 0.2 যোগ করে এটার সাথে 0.2 যোগ করে আপনি এলওএল ফারটা নির্ধারণ করবেন আর কি তাহলে আমরা ফাইনাল ফার বা এলওএল ফারটা পেয়ে গেলাম আর কি ইনসেন্টিভ আমরা এখানে যোগ করছি তাহলে আমরা কি কি যোগ করলাম দেখেন আমরা এডিশনাল ফারও বের করছি তাই না এডিশনাল ফর এক্সট্রা রোড ওয়াইড এটাও কিন্তু আমরা বের করছি এরপর আমরা বোনাসটাও বের করে দেখলাম যে নিতে পারবো কিনা হ্যাঁ নিতে পারতেছি আমরা আপনি নাও নিতে পারি মানে দুটাই সঠিক যে ক্লায়েন্ট যেটা আর কি যাবে আর কি এটা বোঝা গেছে হ্যাঁ বেস ফারটা নেওয়ার সময় আমরা 4.1 না নিয়ে 3.385 নিলাম হ্যাঁ বেস ফার বলা আছে আমরা শুরুতেই আমরা আলোচনা করছিলাম যে বেস ফারটা অবশ্যই মিনিমামটাকে বেস ফার বলতেছি আমরা ওটা আচ্ছা আচ্ছা বলে দেওয়া আছে যে বেস ফার অবশ্যই মিনিমামটা হবে দেখেন এখানে ড্যাপে বলে দেওয়া আছে হ্যাঁ অ্যালাউয়েবল ফারটা পরে আগে হচ্ছে বেস ফারটা দেখেন যে বৃহত্তর আগে দুইটা চার্ট থেকে ক্লিক করব হ্যাঁ দুইটা চার্ট থেকে পিক করে আগে ম্যাক্সিমাম আর মিনিমামটা আমাদেরকে নির্ধারণ করতে হবে
তো এখানে আচ্ছা। বেস ফার বা ভিত্তি ফার যেটা হচ্ছে সেটা হচ্ছে মিনিমামটা, যে ফারটা মিনিমাম সেটা হচ্ছে বেস ফার। আর আমরা এই বেস ফারের সাথে এখন আমরা যে যদি কোনো প্রণোদনা পাই, বোনাস যেটাকে আমরা বলতেছি, যে আমাদের এই ৯টা যে দেওয়া আছে, এটার ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করতে পারি বা আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করে, তাহলে আমি নিতে পারবো। তার মানে বেস ফারের সাথে এই বোনাসটা যোগ হবে আমার। এই বোনাসটা যোগ হয়ে এখানে যে সাপোজ মনে করেন যে আমি আরেকটা বোনাস পাইলাম এখানে, সাপোজ একটা উদাহরণস্বরূপ দেই, একটা অন্য কালার নেই, লাল কালার নিলাম। সাপোজ এখানে আরেকটা মানে বোনাস পাইলাম, হ্যাঁ 5 পাইলাম, তাহলে কত হলো 0.5, তাহলে 1.2 নাকি, এই যে 1.2 হলো, যোগ করলাম, আরো একটা বোনাস নিলাম আর কি, হ্যাঁ, বা টডের মধ্যে নিয়ে নিলাম, সাপোজ ধরেন আর কি নিলাম খাতিরে আর কি। তাহলে এখানে আমার কত হবে এটা এখন 3.385 যোগ 1.25, তাহলে এটা যোগ করেন 1.2, সরি, যোগ করলে কত হয় যোগ 1.2, 4.5 সামথিং। হ্যাঁ 4.5 সামথিং হয়ে যায়, 585। তাহলে দেখেন এই ফারটা কি আমাদের কি যে ম্যাক্সিমাম ফার যেটা আছে সেটা থেকে বেশি হয়ে গেল না? তাহলে হ্যাঁ। এখন অ্যালাউয়েবল বা ফাইনাল ফার হবে 4.1। জি। বুঝা গেছে এটা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পিডিএফটা তাহলে দিয়ে দেওয়া যাবে যদি এটা আমরা, আচ্ছা তাহলে অ্যালাউয়েবল ফার বা ফাইনাল ফার আমাদের কি কোনো কনফিউশন আছে কারো, যে ফাইনাল আমরা কোনটা দিয়ে ক্যালকুলেশন করবো, আসলে আমি কোনটা নিব, এত ফার, ইনসেন্টিভ ফার, এডিশনাল ফার, ম্যাক্সিমাম ফার, মিনিমাম ফার, প্লট ফার, এরিয়া ফার, এটা বুঝা আমি আশা করি যে বুঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা হয়তো প্র্যাকটিস করলে বোঝা যাবে, আমরা পরে দেখব না। তাহলে আমি এটা তাহলে একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ হয়ে গেল। তাহলে আমি আবার যদি এখন হিসাব করে দেখি যে ইয়াটা কি, তাহলে টোটাল ফার এইটা কত, তাহলে আমার কত ছিল 3600, তাহলে আমি পাইলাম কত 4.085। তাহলে দেখেন যেহেতু এটা 4.1 এর ছোট আছে, তার মানে এটা আমরা অ্যালাউয়েবল ভার, ফাইনাল ফার হিসেবে ব্যবহার করতে পারলাম। তাহলে গুণ করলে কত হবে 4.085, 14,706 স্কয়ার ফিট। দেখেন এটাও একটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে উত্তর হতে পারে। মানে কম্পিটিটিভ এক্সামে সাধারণত এরকম ভাঙে ভাঙে দেওয়া থাকবে আর কি, আপনাকে সেটা বের করতে হবে। আবার আপনারা দেখবেন যে ডেটাই দেওয়া আছে গ্রস একটা প্লট সাইজ কত হবে, হ্যাঁ, ফ্ল্যাট সাইজ কত হবে, ওটা কিন্তু দেওয়াই আছে চার্টে। এর চাইতে নিতে নামতে পারবেন না আর কি, চার্টে দেওয়া আছে দেখেন। ব্লক ডেনসিটি যদি আমরা যাই, তাহলে আমরা ছিলাম হচ্ছে বসুন্ধরা এলাকায়। দেখেন বসুন্ধরা আবাসিক এলাকা, এখানে কিন্তু এটা দেওয়াই আছে ড্যাপে, ইউনিট আপনার কত সাইজ হবে এখানে দেওয়া আছে এটা। তার মানে এটা খুঁজে বের করতে বলতে পারে আপনাকে, এটাও একটা উত্তর, যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি আর কি। তো এর 3600টা জানি কোথায় পেলাম? হ্যাঁ 3600। 3600 আমাদের তো প্লট সাইজ, হ্যাঁ আমরা তো 5 কাঠা প্লটকে
এই যে আমাদের ও প্লট আচ্ছা সাইজ আমরা আচ্ছা। এটার সাথে আমরা ফারটা গুণ করে সর্বোচ্চ কতটুকু ব্যবহার করতে পারলাম সেটা আমরা দেখলাম আর কি। তাহলে এটার সাথে আরো কয়টা ইউনিট হবে সেগুলো তো আমরা কয় তালা উঠাইতে পারবো এগুলা গ্রাজুয়ালি হিসাব করলে আসি চলে আসবে আর কি, অসুবিধা নাই কিছু। তো আমরা যে বিষয়গুলা এখন থেকে পড়লাম, কারো কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ের উপরে? আচ্ছা, আপনারা পড়ে দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে। ভাই আপনার কাছে যে ডেপের যে একটা ডক ফাইল দেখছিলাম ওটা কি আমাদের দিয়ে দিবেন? হ্যাঁ, আমরা এটা যেহেতু পাবলিক গ্রুপে এটাতে আমরা দিয়ে দিব, এটা গুগল ড্রাইভে লিংকটা দিয়ে দিব, অসুবিধা নাই। আচ্ছা, আরো কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে, পূর্বাচল বিষয়গুলো আছে। হ্যাঁ, সেম ভাবে করতে হবে, বা তারপর হচ্ছে 4 কাঠা প্লট আছে। হ্যাঁ, বা আমি যদি টিওডির বোনাসটা যোগ করি সেক্ষেত্রে হবে কিনা। তো তাহলে এটা প্র্যাকটিস করবো না, পরে যদি কোনো অসুবিধা হয় বা কোনো এক সময় ক্লাস নেই আমরা হয়তো বা প্রবলেমগুলো দিয়ে দিব। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম গ্রাউন্ড কভারেজ কি সেটা কিন্তু আমরা আসলে জানলাম, যে সর্বোচ্চ কতটুকু ব্যবহার করতে পারবো আর সর্বনিম্ন যেটার নিচে ব্যবহার করা যাবে না। এটার সাথে সেটব্যাকেরও কিন্তু একটা সম্পর্ক আছে। তাহলে আমরা টার্মস বা সংজ্ঞাগুলো একটু দেখে নিব এবং চার্টে কিভাবে বের করতে হয় সেই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আর সেটব্যাকের নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেটব্যাকটা এখন আগে যেমন ছিল যে কয় কাঠা থেকে কয় কাঠা সেই অনুযায়ী সেটব্যাক ইমারত নির্মাণ বিধিমালা 2025-এ সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার এই যে আমরা যে ফার ক্যালকুলেশন করি না, দেখবেন যে আগে আমরা বলতাম যে কয় তলা হবে, এখন আপনি কিন্তু চাইলে ফ্লোর বাড়াইতে পারবেন, কারণ আপনার তো ফার লিমিটেড। আপনার দেখবেন যে আপনি যতটুকু ব্যবহার করতে পারেন ততটুকু শেষ হয়ে গেছে, ফ্লোর বাড়াইতে পারবেন না আর। আগে আমরা হাইটে যাইতাম, এখন আপনি আবার আপনার মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে এমজিসি বা ফ্লোর, সেটা দিয়ে কিন্তু আবার হাইটের উপরেও যেতে পারবেন ক্যালকুলেশনের ক্ষেত্রে আর কি। আপনি যেভাবে বেশি জায়গা ছেড়ে আবার উপরেও যেতে পারবেন, সেটাও কিন্তু একটা, এই ভুলগুলো আসলে করা যাবে না যে আসলে শুধুমাত্র কয়তলা হবে ফিক্সড হয়ে গেলাম, এটা না। আপনার ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম মিনিমাম হিসাব করে প্রয়োজনে আপনি একতলা বাড়াইতেও পারেন, সে সুযোগও আছে যদি আপনার হাইট লিমিট ক্রস না করে আর কি। প্লট ফার বা এরিয়া ফার আমরা কখনো এটা চূড়ান্ত ফার ধরবো না, আমরা আগে দেখবো যে এটার সাথে এডিশনাল ফার, হ্যাঁ, তারপর হচ্ছে এইরকম কোনো বোনাস ফার আছে কিনা, তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এবং সেটব্যাক, এই দুটা খুব ভালোভাবে আমরা খেয়াল করব। তো এগুলা জাস্ট খালি যখন আমরা কাজ করব তখন। আর আমরা যেমন বলছিলাম যে সেটব্যাকের একটা নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন কয়তলা পর্যন্ত, 7 তলা থেকে 8 তলা থেকে 10 তলা পর্যন্ত একটা সেটব্যাক, 11 তলা থেকে 15 তলা থেকে একটা সেটব্যাক। আপনার বিল্ডিং আপনি কতটুকু তুলবেন, আমরা যখন বলি না যে আপনি এখন হাইট কিন্তু বাড়াইতে পারবেন, দেখবেন যে অনেক সময় G+9 আছে, হাই রাইজ বিল্ডিং করবেন, তখন দেখবেন যে আবার এখানে যে ধরা খাবেন যে আপনাকে এই 10 তলা পার হয়ে গেলে তখন আপনাকে সেটব্যাক আবার বেশি ঝাড়া লাগতেছে। হ্যাঁ, বা 10 তলা পার হয়ে গেলে আপনি তখন দেখবেন যে ফায়ার সেফটি যে বিষয়গুলো সেগুলোতে হাই রাইজে যে সেফটিগুলো আছে সেগুলোতে চলে যাবেন আবার। হ্যাঁ, তো এই জন্য আপনার কিন্তু সুযোগ দিছে বাড়ানোর, মনে করেন যে আপনি 5 তলা একটা বিল্ডিং 6 তলা বানাইতে পারবেন, আপনি চাইলে একটু ফ্লোর কমায় বাড়াইতে পারবেন, কিন্তু আবার আবার এত বেশি বাড়াইতে পারবেন না যখন আবার এই ধরনের রেস্ট্রিকশনে পড়ে যাবেন। যে এই জন্য একটা ব্যালেন্স করে সবসময় থাকতে হবে, যে মানে ফার মানে যে আপনি বিল্ডিং কয়তলা হবে সেটা হিসাব করলেন, সেটা কিন্তু অর্থ বহন করে না আর কি। তো এই যে এখানে দেওয়া আছে ইমারত নির্মাণ বিধিমালায় দেওয়া আছে এখানে, আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেওয়া সীমানা হইতে সেটব্যাক। হ্যাঁ, যে প্লট সংলগ্ন বিদ্যমান রাস্তার কেন্দ্র হতে 4.5 মিটার অথবা প্লটের সীমানা হতে 1.5 মিটার দূরত্বে যাহা অধিক তাহার চাইতে কম দূরত্বে নির্মাণ করা যাইবে না। আমরা যখন ফ্রন্টে আমরা যখন কোনো কিছু ছাড়বো রাস্তা, তোমার সেটব্যাকটা এইভাবে নির্ধারণ করতে হবে, যে রাস্তার সেন্টার, আমাদের রাস্তা আছে, রাস্তার সেন্টার থেকে আমাদের সেটব্যাক ছাড়তে হবে, না হলে এই যে 1.5 মিটার
এরকম করে ছাড়তে হবে। যেটা সর্বোচ্চ হবে সেটার কম নির্ধারণ করা যাবে না আরকি। মানে সর্বোচ্চটাই দিতে হবে আরকি। এছাড়া আমাদের এই যে তলা অনুযায়ী কয় তলা আমরা করতে চাচ্ছি সে অনুযায়ী আমাদের সেটব্যাকটা নিতে হবে আরকি। দেখেন 40 তলা পর্যন্ত এখানে দেওয়া আছে। সেই অনুযায়ী সেটব্যাক ছাড়তে হবে আরকি। এটা আপনি দেখে রাখতে পারেন। আচ্ছা। এরপরে হচ্ছে যে আমরা সেটব্যাকের মধ্যে কি নির্মাণ করতে পারবো, হ্যাঁ? সেগুলো এখানে দেওয়া আছে। ভার্টিক্যাল ফিন, সানসেট, হ্যাঁ? গার্ড রুম, এগুলো আমরা একটু ইমারত নির্মাণ বিধিমালা 2025 থেকে আমরা দেখতে পারবো। এরপরে আমরা যখন মট এরিয়া যখন আমরা ফ্লোর ক্যালকুলেশন করি তখন কিন্তু আমরা যদি যদি 9 তলা বাইর করি, 9 তলা যদি আমাদের ক্যালকুলেশন আসে, অর্থাৎ আমাদের যখন যখন আমরা টোটাল এরিয়ার সাথে যখন আমরা একটা ফ্লোর এরিয়া, হ্যাঁ, যখন ভাগ দিব তখন তো আমরা আসলে তলা পেয়ে যাবো, তাই না? এটার সাথে কি করতে হবে তখন G+9 ধরতে হবে, হ্যাঁ? এক্ষেত্রে আমরা অতিরিক্ত আরো সুবিধা পাবো যে আমাদের যে ফ্লোরগুলা যে আসবে, স্কয়ার ফিটটা আসবে, এটার সাথে কিন্তু আমরা আবার ব্যালকনির একটা পাবো, হ্যাঁ? ফ্লোর এরিয়ার 2.5% অতিরিক্ত এটার সাথে যোগ করতে পারবো, হ্যাঁ? প্লান্টারের জন্য আমরা এটাও যোগ করতে পারবো, টোটাল 5%, হ্যাঁ? আবার বারান্দার জন্য সম্মুখের রাস্তা যে 30% ছিল ওটা আছেই, হ্যাঁ? এটাও ইমারত নির্মাণ বিধিমালায় দেওয়া আছে আরকি। এরপরে পার্কিং এর ক্ষেত্রে আপনার যদি 6 মিটার কম রাস্তা হয় সেক্ষেত্রে যে আমাদের যে পার্কিং এর চার্ট আছে সেটার 2 গুণ ক্ষেত্রফল নেওয়া যাবে, কম হলে 1.5 গুণ, এ ধরনের একটা নিয়ম আছে। এটা আমরা অথবা যদি পরবর্তীতে সুযোগ হয় তাহলে আমরা এটা করবো আরকি। ম্যাক্সিমাম এবং মিনিমাম গ্রাউন্ড কভারেজ আমরা অঙ্ক অলরেডি করে ফেলেছি, আপনারা এটা দেখে রাখতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে, আপনারা খেয়াল করতে পারবেন যে ড্যাপে বলা আছে যে যদি কেউ রাস্তা সারেন্ডার করে আরকি, সাপোজ মনে করো যে বিষয়টা এরকম যে আমার এইখানে একটা রোড আছে কিন্তু ড্যাপে এটা আমার মনে করেন যে 6.25 কাঠা একটা প্লট, আমার রোড হচ্ছে 6 মিটার সর্বনিম্ন। ড্যাপে প্রস্তাবিত দেওয়া আছে যে এই রোডটা 7.6 মিটার হবে। তাহলে প্রস্তাবিত রোড অনুযায়ী আমাকে তাহলে কি হিসাব করতে হবে? তাহলে এই যে আমার রোডটা ছাড়ে দিতে হইলো, এটা মানে সারেন্ডার করে দিলাম, এটার জন্য আমি একটা ইনসেনটিভ পাবো। তাই সেটার একটা ক্যালকুলেশন আছে, এখানে আছে যে এটা আমরা হয়তোবা আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে। প্লান্টার বক্সের আপনি ইমারত নির্মাণ বিধিমালা এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে যদি আপনার গাছ থাকে, সাইটে বড় কোনো গাছ আছে, সেটা যদি বেসটা যদি আপনার এরকম 0.2 মিটার থেকে 0.3 মিটার হয়, এখন আপনি যদি এটা জায়গা ছাড়েন, কেন্দ্র হতে এতটুকু জায়গা ছাড়ে দেন 2.45 মিটার, তাহলে আপনি দেখবেন যে আবার মিটার স্কয়ার পুনর্গণনা পাচ্ছেন আর কি ইমারত নির্মাণ বিধিমালা থেকে। এটাও আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে আর কি, হ্যাঁ? তো ফার নিয়ে মোটামুটি আমরা ধারণা দিয়ে ফেলেছি, যেহেতু আমাদের এটা আজকে প্রথম ক্লাস ছিল। আমরা হয়তো আগামী ক্লাসে রোড সারেন্ডার করার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো আমরা একটু দেখবো আর কি। যে সারেন্ডার করার ক্ষেত্রে আমরা দেখলাম যে এক পাশে সারেন্ডার, আবার হচ্ছে দুই পাশেও রোড হতে পারে, যে আমার রোডটা এখানে পড়ছে, সেক্ষেত্রেও আবার সারেন্ডার করার যে এটা রোড আছে কিন্তু রোডটা দুটাই প্রস্তাবিত রোড আছে, এটা সাপোজ এই দিক দিয়ে রোড আছে, এই দিক দিয়ে রোড, তাহলে আমার এই যে জমিটা নষ্ট দুই পাশে হলে সেটার ক্যালকুলেশনটা কি হবে তখন, এই ধরনের ক্যালকুলেশনও ওই ড্যাপে নির্দেশনা দেওয়া আছে আর কি। তো আমাদের চলমান কোর্সের আপনারা খেয়াল করবেন যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেটা আমাদের কিন্তু রুটিন অনুযায়ী হচ্ছে। আমরা কিন্তু আজকের লাইভ ক্লাসটা পাবলিক করেছি যে আমরা আসলে বিজ্ঞাপনের স্বার্থে এটা আমরা আজকে আমরা লাইভ করেছি। আপনারা যদি খেয়াল করেন যে আমাদের যে কোর্সটা আছে বর্তমানে আর্কিটেকচার এবং সিভিলের জন্য আলাদা আলাদা দুইটা ব্যাচ আছে। বর্তমানে কোর্সে আমাদের ছাড় চলতেছে 4000 টাকা। এখানে সবগুলা আছে। পরবর্তী লাইভ ক্লাস আমাদের কালকেই আছে, আমরা হয়তোবা সেটা প্রাইভেট গ্রুপে নিব আমরা। ইমারত নির্মাণ বিধিমালা
25-এর উপরে এটা হবে। এরপরে 96 বিধিমালার উপরে আমরা একটা ক্লাস নিব, লাইভ ক্লাস। এরপরে লাইভ ক্লাসটা হবে আমাদের আরবান ডিজাইন এবং হাউজিং এর উপরে। এরপরে আমরা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, বিসিএস তারপর বিপিএসসি যতগুলো কোশ্চেন আছে সেগুলোর উপরে আমাদের লাইভ ক্লাস হবে। আমরা যদি রুটিন আপনারা দেখতে চান তাহলে আপনারা আমাদের রুটিন এখান থেকে নামায় নিতে পারবেন। এবং নন ডিপার্টমেন্টেরও যে ব্যাচটা আছে সেটাও একটা ডিসকাউন্ট চলতেছে হিউজ পরিমাণে। আপনারা যদি কেউ যুক্ত হতে চান আমাদের সাথে অবশ্যই যুক্ত হতে পারেন। আর আমাদের এই যে গ্রুপে ক্লাসটা হচ্ছে এটা ডেডিকেটেড একটা গ্রুপ, এটা কোনো ফেসবুকের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলা আমরা অ্যানাউন্স করব এবং এই গ্রুপেই হবে আর কি, ফ্রি যেগুলো রাখবো আর কি। আর এইখানে দেখবেন যে প্রাইভেট গ্রুপও আছে আর কি ডিপার্টমেন্টে, বাকি ক্লাসগুলো প্রাইভেট গ্রুপ হবে। তারপরেও যে কোনো আপডেট চান বা কোনো সমস্যা থাকে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ফাইনালি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমরা হয়তোবা আজকে এখানেই শেষ করব আর কি। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। ভাইয়া এটা হলো ধরেন আজকে কি আমি হলো আপনাদের কোর্সে এডমিট নাই, আজকে হলো ফ্রি ক্লাস করতে আসছি আর কি। যাই হোক, এসে ভালোই লাগলো। তো আজকে কি একটা নতুন কোর্সের প্রথম ক্লাস ছিল, তাই তো? না না না, আমাদের এই যে রুটিনটা দেখেন, রুটিনের ইমারত নির্মাণ বিধিমালার আজকে এই যে 30 তারিখে ক্লাসটা 1 তারিখে হলো। এটা লাইভ ক্লাসগুলো আমরা নিচ্ছি যেহেতু এটা আগে আমাদের কোর্সটা একবার হয়ে গেছে এটা, তো আমরা এক্সট্রা ক্লাস নিচ্ছি আর কি। যেমন আগে আমরা ফার ক্যালকুলেশনের নতুন চেঞ্জ হয়েছে, তারপর 96 বিধিমালার পর নতুন ক্লাস নিচ্ছি। এরপরে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমরা বিগত সালে প্রায় 20টা প্রশ্নের উপর লাইভ ক্লাস নিব, এমসিকিউ 4টা, রিটেন প্রায় 20টা থেকে 25টা। এবং এই যে দেখেন আমাদের সব রুটিন দেওয়া আছে এখানে। সাব অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট 25। এখন যেগুলা ক্লাস হয়ে গেছে সেগুলো আপনি কিভাবে পাবেন? আপনার প্রশ্ন অনুযায়ী যদি দেখি যে আপনাকে যদি আমি দেখাই। সেগুলো রেকর্ডিং থাকবে বোধহয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইট আছে এখানে যদি দেখেন, যেমন এই কোর্সটাতে যেহেতু আমি আছি, যে সকল মডিউলগুলো এখানে দেওয়া আছে। যেমন আমার হিস্টোরি বা আর্কিটেকচার ক্লাসগুলো হয়ে গেছে। তাহলে ক্লাসগুলো দেখবেন এখানে সবকিছু রেকর্ডেড সুন্দর করে দেওয়া আছে। ক্লাস 1 নম্বরে আমাদের রুটিন অনুযায়ী কিন্তু এখানে আপলোড করা আছে। আপনি এখানে যদি করেন তাহলে সাথে সাথে এখানে প্লে হবে। এখান থেকে আপনি ক্লাসগুলো করতে পারবেন এবং এখান থেকে আপনি যে লেকচার শিটটা আবার এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেওয়াই আছে, সাথে সাথে দেওয়া আছে। নেট একটু স্লো, হ্যাঁ, এখানে পেজ। আবার আপনি যদি পরীক্ষা দিতে চান তাহলে এক্সামে যাবেন, এক্সামে যে এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন। আবার রিটার্নও দিলে রিটার্নের পরীক্ষা মডিউলগুলো মানে ক্লাস অনুযায়ী পরীক্ষা দেওয়া আছে। এরপরে আপনি সবগুলা ক্লাসে যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলো আপনি সাথে সাথে অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং কি মডেল টেস্টগুলো আমরা দেরি নিব, যেগুলো রুটিন অনুযায়ী সাবজেক্ট টেস্ট এবং ফাইনাল মডেল টেস্টও হবে। লাইভ ক্লাস শেষ হয়ে গেলে আমাদের তখন উইকলি আমাদের সাপোর্ট সিস্টেম শুরু হবে। 1 সপ্তাহের মধ্যে আপনি যে জায়গা থেকে পড়ছেন না কেন আপনি আমাদেরকে লিখে দিবেন। আমরা 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন পরে আমরা রেগুলার লাইভ ক্লাস নিব আর কি। যে প্রশ্ন থাকুক না কেন। এখন যে কোনো সময় আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, অসুবিধা নাই। আমরা ভাইয়া লাইভ ধরেন হলো মানে ডিসিশন হলো যে আর সপ্তাহ 2 পরে স্থাপত্য অধিদপ্তর বা বিপিএসসির কোন একটা নন ক্যাডারের পরীক্ষা হলো, তখন আর কি এই অল্প সময় কভার করার জন্য তো পরীক্ষা দিতে হবে। মানে তখন কি আপনাদের এই যে শুধু যদি ওই পরীক্ষার কেন্দ্রে কি হয়, তখনও কি কোর্স ফি আমাদের জন্য 4,000 টাকায় থাকবে নাকি কমাবেন না, না। যদি 200? স্থাপত্যের জন্য আলাদা একটা মডেল টেস্ট থাকবে আর কি আমাদের। আর কোর্সে যারা থাকবে তারা তো এখানেই পাবে, ওদের তো আলাদা কেনার দরকার নেই আর।
ওটার জন্য আলাদা মডেল টেস্ট থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আমাদের আপনি খেয়াল করলে দেখবেন আমরা অলরেডি ওটা করছি, যদিও এখনো শুরু হয় নাই। আমাদের এক্সাম ব্যাচ আছে এখানে। এই যে লাইভ এক্সাম ব্যাচ, আমাদের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে এই যে স্থাপত্য অধিদপ্তর এটা শুরু হবে আমাদের। আর আপনি যদি আমাদের কোর্সটা এনরোল করে থাকেন তাহলে ওই কোর্সের ভিতরে আপনি ফাইনাল মডেল টেস্ট পাবেন আর কি। মানে আমরা সেই অনুযায়ী ওগুলো জেনারেট করে দেবো আর কি, একসাথে দুইটা। যারা আমাদের কোর্সে নেয় তারা এখান থেকে ক্রয় করে মডেল টেস্টগুলো দিতে পারবে, আর যারা কোর্স কিনছে তারা তো কোর্সের ভিতরে মডেল টেস্টগুলো পেয়ে যাবে আর কি। এই আচ্ছা ভাই, এই মডেল টেস্টের মধ্যে কি রিসোর্স গুলো কি দিবেন? কোনো পিডিএফ বা আগের কোনো কোশ্চেনের সলভ, মানে রেকর্ডিং না, শুধু ওই যে রিসোর্স গুলো, মানে আগের না কোনো না ইসের বাইরে বাইরে মডেলে শুধু যে প্রশ্নটা পরীক্ষা হবে সেটা সলভ দেওয়া হবে আর কি। এছাড়া এখানে কোনো কিছু আপাতত সুযোগ অ্যাড করার সুযোগ নাই। কোর্সের ভিতরেই আপনি সব এলিমেন্ট গুলো পাবেন আর কি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আর আপনি আমাদের আরেকটা সুবিধা এখান থেকে পেতে পারেন, যে যদি মনে করেন যে আমরা এটা হয়তোবা 10 থেকে 15 দিনের মধ্যে এটা ঠিক করে ফেলবো। মনে করেন আমরা যখন পড়াশোনা করি, আমরা মনে করেন যে প্র্যাকটিস করার সময় আমাদের ডিপার্টমেন্টে, যেমন আমরা এখন ইমারত নির্মাণ স্টেপ আর্কিটেকচার বা পড়তেছি, গাড়ির মধ্যে আমি প্র্যাকটিস করতে পারবো যে এত মিটার হলে কি স্থাপন করতে হবে। দেখেন এখানে আমরা, মানে এটা হচ্ছে প্র্যাকটিস সিস্টেম। মনে করেন যে ভুল উত্তর মানে সঠিক উত্তর তাহলে কোনটা হবে এখানে আমি দেখে নিতে পারবো। আবার রিটেনও লাইভ আপনি লাইভ প্র্যাকটিস, আনসার। হ্যাঁ, রিটেনও প্র্যাকটিস করতে পারবেন। এই রিটেন প্র্যাকটিসটা আপনাকে নিজে নিজে করতে হবে, যে আমি প্রশ্নটা দিয়ে দিব, আপনি হয়তোবা পয়েন্ট আকারে খাতায় লিখলেন, পরে উত্তরের সাথে মিলিয়ে দেখবেন আর কি। সঠিক হলে আপনি কারেকশন করে নিলেন, তারপর পরবর্তী প্রশ্নে চলে গেলেন। এরকম প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা টপিকস আকারে আসবে, এবং বিগত সালের প্রশ্নগুলো এভাবে আমরা যদি এই ওয়েবসাইটের কাজটা চলছে রানিং, এটা কাজটা এখন শুরু করছি আমরা, কিন্তু আমাদের মডিউলগুলো সব রেডি হয়ে গেছে এবং সব রেকর্ডেড ক্লাস, যেমন ভার্নাকুলার উপরে যে কয়টা ক্লাস আছে সেগুলো আমরা এখানে দিতে পারছি। বিএনবিসির উপরে যে ক্লাসটা আছে সেটাও আমরা দিয়ে দিতে পারছি। ল্যান্ডস্কেপের উপরে ক্লাসও আমরা এখানে রেডি করা আছে। এবং লাইভ ক্লাসের রুটিন অনুযায়ী বাকি ক্লাসগুলো হবে আর কি। এর সব ডিপার্টমেন্টের জন্যই আমাদের এরকম প্র্যাকটিসের সুবিধা থাকবে আর কি। বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবেন আপনি এভাবেই। তাহলে আজকে এ পর্যন্তই ভাইয়া। যদি কারো কোনো সমস্যা থাকে, এই পাবলিক যে গ্রুপটা আছে এটা কিন্তু ফেসবুকে কোনো গ্রুপ না। আপনারা হয়তোবা এখানেও আমাদের আপডেট বা আপনাদের প্রশ্ন অবশ্যই ভদ্রতা খুব সুন্দরভাবে গুছায় লিখবেন, না হলে ব্যান করে দেওয়া হবে। যেহেতু এখানে ফেসবুক সম্পর্কিত বা অন্য কোনো ইস্যুস নাই, আপনি খেয়াল করবেন যে আমরা সাধারণত ট্রেন্ডি কোনো জিনিসপত্র সহজে নিয়ে আসি না, বা নিয়ে আসিনি এ পর্যন্ত, এবং নিয়ে আসবেও না, যাতে গার্বেজ না হয়ে যায় আর কি। তো এটা ফেসবুকের কোনো গ্রুপ না, এটা ডেডিকেটেড আমাদের ডোমেইনে একটা গ্রুপ। এটা শুধু আজকের জন্য না, লং টাইম চিন্তা করে এটা বানানো, এবং কি এখানেই পাবলিক যতগুলো ডকুমেন্ট থাকবে শুধুমাত্র এই রিলেটেড প্রশ্নগুলো পাবেন, আর্কিটেকচার ডিপার্টমেন্ট রিলেটেড। আশা করছি যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব সুন্দরভাবে গুছাই লিখবেন, আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার কোন এক ক্লাসে দেখা হবে। আমাদের Thank you. কোর্সটা বর্তমান ডিসকাউন্টেড আছে। একজন জিজ্ঞাসা করছে ডিসকাউন্ট দেওয়া হবে কি। আমি যেটা দেখালাম আজকে ক্লাস শুরু করার আগেই আমাদের 5,500 ছিল ডিপার্টমেন্ট, এখন 4,000 টাকা সবগুলা কোর্সের ডিসকাউন্টেড বর্তমানে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।